ওটা দেখে ওরা সলভ করবে। ওয়ারিং এর ক্যালকুলেশনটা করে ফেললে স্যার তারপরে ওরা হয়তো মানে ডিজাইন অ্যাসাইনমেন্ট দিলেও আর সমস্যা নাই। ওই পরের দিন ওই করাবো না, ইলুমিনেশন। হ্যাঁ, ইলুমিনেশন করাবো। তো যার কারণে ওয়ারিং এর স্যার এই যে সাইজ ক্যালকুলেশনটা করা থাকলে আমরা যে কোনো সময় ওদেরকে ডিজাইন অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারবো একটু ব্রিফ দিয়া। পরে যশোর সিটি কর্পোরেশনের যে ওয়ারিংটা আছে ওটাও বুঝিয়ে দেওয়া যাবে আর কি স্যার। এই কারণে ভাবলাম যে যেহেতু মানে ঠিক আছে করা ফেলাটা আর ওই পরে দিছিল জহির, ওইগুলো দিছিল না? একটা ইমেল দিছে, ওটা অবশ্য স্যার পরে দেখা হয় নাই, মানে ইমেল পাইছি আর কি স্যার। আপনাকে ভেটিং মানে আমরা দিছিলাম। হ্যাঁ স্যার, ওই ফাইন্ডিংস দিছিলাম যে এই অ্যাড করো, পরে অ্যাড করে এগুলো দিছে, কিন্তু আগেরটা ছিল না বোধহয়, আগেরটা দেয়নি, ওই অ্যাড করার পর দিছে, কিন্তু যেগুলো অ্যাড হয়েছে। থিওরিটিক্যাল ল্যাব হলো 2টা, তাই তো? মানে যেটা তোমাদের প্রতিদিন করতে হয়। জি স্যার। এছাড়া যে ল্যাবগুলো আছে তোমার, যেগুলো তোমার ডিজাইন নেই বা থিওরিটিক্যাল টাস্ক কম, ওইগুলো কিভাবে করছো? ওইগুলো কি তোমরা প্রতিদিন ক্লাস করতে হচ্ছে নাকি ভাবে? স্যার একটা তো স্যার আমাদের প্রায় সিমুলেশন বেস স্যার, ওইটা স্যার ক্লাসে ম্যানুয়াল মতো দিয়ে দেয়, স্যার আমাদের কোডিং করে করে দেখাই যে কিভাবে করতে হয় স্যার। একটাই পেয়েছে স্যার ক্লাস, ওইভাবে করেছেন স্যার। আর আরেকটা ক্লাসে স্যার এমনি থিওরিটা জাস্ট একবার পড়ে গেছেন, একদিনে প্রায় 5টা 4টা লেকচার পড়িয়ে দিয়েছেন, ল্যাব পড়িয়ে দিয়েছেন, বললো যে ক্যাম্পাস খুললে এগুলো ল্যাব থেকে ডাটা নিয়ে পরে রিপোর্ট জমা দিতে। তার মানে তোমাদের 2টা ল্যাব রানিং আছে আর বাকি সব ল্যাব শেষ, এই তো? ইনডাইরেক্টলি না স্যার, 3টা ল্যাবে এখন রানিং আছে স্যার, আরেকটা ল্যাবও স্যার হবে স্যার এখন, আর একটা ক্লাস এখন লাগবে স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের খুব যে প্রেসার তা না, বাট যেহেতু ঈদের পরে তোমরা সময় পাচ্ছ রিপোর্ট জমা দেওয়ার, তাহলে ওই দিক থেকে শুধুমাত্র ক্লাস টেস্টের একটা চাপ আছে আর ক্লাসগুলো করতে হচ্ছে, এই তো? অ্যাসাইনমেন্টও আছে স্যার। না ক্লাস টেস্ট তো আমারটা আমি নেইনি তো, আমি তো ওই অ্যাসাইনমেন্ট দিয়ে যখন নিয়ে নিছি সেটা থেকেই আমি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমি তো প্রেসার দিইনি, আমি প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে বোধহয় 4টা অ্যাসাইনমেন্ট দিয়ে ওদের থেকে করাই নিছি। আচ্ছা বুঝতে পারছি। যে সিটিতে যাব না বলে আমি ওভাবে করে ফেলছিলাম। মানে ওদের থেকে কিছু প্রবলেম এক্সারসাইজ এগুলো যেগুলো আমি একটু একটা দুটো পড়াইনি বা যেটা ওরা এক্সারসাইজ করবে এগুলো দিয়ে করাই নিছিল। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো এখানে লেখা আছে, খেয়াল করো যে এস্টিমেটিং এন্ড কন্ডাক্টর সাইজ ক্যালকুলেশনস ফর ইন্টারনাল ওয়্যারিং, হাই টেনশন এন্ড লো টেনশন ওভারহেড লাইনস এন্ড আন্ডারগ্রাউন্ড কেবল। হাই টেনশন এবং লো টেনশন বলতে বোঝাচ্ছি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ লাইন, ঠিক আছে? তো এখানে এস্টিমেটিং নিয়ে একটু কথা বলবো ইনিশিয়ালি আমি, কিন্তু ডিটেইলস পড়াবো তোমাদের অ্যাকচুয়ালি কন্ডাক্টর সাইজ ক্যালকুলেশন। মেইনলি আমরা এর ব্যাকগ্রাউন্ড কিছু থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলবো, কি কি মানে তোমার কিছু ক্যালকুলেশন আছে, কি কি ভ্যালু, কিছু ভ্যালু আছে, কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে যেগুলো আমাদেরকে ভোল্টেজ ড্রপের কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। হ্যাঁ, পারমিসিবল ড্রপ লেভেলটা কত, কোন ধরনের ওয়্যারিং এ, হ্যাঁ, ফর এক্সাম্পল ইনডোর ওয়্যারিং এ কেমন, ওভারহেড লাইনের ওয়্যারিং করতে গেলে কেমন, আবার আন্ডারগ্রাউন্ড কেবলের ওয়্যারিং এ কেমন। এই ভ্যালুগুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিব, তারপর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে এক্সপ্লেইন করব, যেগুলো তুমি সলভ করলে বুঝতে পারবা আর কি যে মানে কিভাবে ওয়্যারের সাইজটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, কন্ডাক্টরের সাইজটা আমরা কিভাবে সিলেক্ট করি, ঠিক আছে? তো এই জিনিসগুলোই আজকে মেইনলি আমি কভার করব। তো এখন ফার্স্ট যে টার্মটা সেটা হলো যে এস্টিমেটিং। এস্টিমেটিং কি খেয়াল করো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্লাইড শেয়ার করা আছে, তো লক্ষ্য করো যে এস্টিমেটিং হলো যে এস্টিমেটিং মিনস টু ডিটারমাইন দ্য কোয়ান্টিটিস অফ ভেরিয়াস আইটেমস রিকোয়ার্ড টু এক্সিকিউট এ জব এন্ড টু অ্যাসেস দ্য কস্ট অফ এক্সিকিউশন। এর অর্থ হলো যে একটা টাস্ক তুমি করতে চাচ্ছ, একটা জব তুমি পারফর্ম করতে চাচ্ছ, এটা করতে গেলে কি কি ম্যাটেরিয়ালস লাগবে তাদের একটা লিস্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে অ্যাসোসিয়েটেড যে কস্ট আছে, ম্যাটেরিয়াল গুলোর দাম কেমন, ওখানে লেবার কস্ট কেমন, আরো কিছু কস্ট থাকলে ওই কস্ট গুলো ইনক্লুড করতে হবে। আরো কি কস্ট বলতে বুঝাচ্ছি, একটা কাজ করতে গেলে অনেক ওভারহেড বাজেট বলে একটা টার্ম আছে, ওভারহেড অনেক কস্ট থাকে, যেমন মনে করো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কস্ট থাকে, ঠিক আছে? তো এগুলো সহ আর কি জবটা এক্সিকিউট করতে গেলে কিরকম কস্ট লাগবে ওটার একটা অ্যাসেসমেন্ট, ঠিক আছে?
তো এগুলো তোমার কস্টটা আমরা পেতে পারি প্রাইস ক্যাটালগ থেকে, বিভিন্ন ম্যাটেরিয়ালের প্রাইস ক্যাটালগ থেকে, অ্যাজ ওয়েল এস প্রতিটা কান্ট্রির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, যেমন বাংলাদেশে আছে পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এদের আন্ডারে যেমন মনে করো যে কিছু ইউনিট আছে লাইক ইলেকট্রো মেকানিক্যাল ইউনিট, হ্যাঁ, ওনারা দেখা যায় যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক রিলেটেড, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যে ম্যাটেরিয়ালস গুলো লাগে আর কি একটা বিল্ডিং এ, তো ওই ধরনের যে টাইম টু টাইম একটা বুকলেট বের করে, একটা রেট মানে শিডিউল অফ রেট ওনারা পাবলিশ করে, যেটা থেকে আমরা কস্ট গুলো কস্ট কেমন হবে, ঠিক আছে, এই কস্ট গুলো ওইখান থেকে আমরা ইজিলি পেতে পারি, ঠিক আছে। তো এইগুলো কালেকশন করে এইগুলোর একটা আগে ইনিশিয়ালি একটা তোমার বাজেট তৈরি করতে হয় আর কি, ঠিক আছে। তো এটাই মেইনলি এস্টিমেশনের টাস্ক আর কি। তো এই রেট গুলো থেকে ডাটা নিতে হয়, হ্যাঁ, ওইখানে তোমার মনে করো লেবার কস্ট অ্যাড করতে হয়। ফর এক্সাম্পল লেবার কস্ট যদি তোমার জানা না থাকে, অনেক সময় দেখা যায় যে তোমার বড় কাজ হলে যে তোমার ম্যাটেরিয়ালস এর যে কস্ট আছে তার 20% লেবার কস্ট হিসেবে লামসাম হিসেবে ধরা হয় একটা ভ্যালু, ঠিক আছে। তো এরকম কিছু টাস্ক আছে যে টাস্ক গুলো একজন এস্টিমেটর করে, ঠিক আছে, ইনক্লুডিং ম্যাটেরিয়ালস এর যে লিস্ট সহ প্রাইস, এইগুলো সব মিলিয়ে একটা টাস্ককে আমরা বলতেছি যে এস্টিমেশন করা, ঠিক আছে, কি কি ম্যাটেরিয়াল লাগবে একটা পার্টিকুলার টাস্ককে এক্সিকিউট করতে, অ্যাজ ওয়েল এজ হাউ মাচ কস্ট ইট ইনভলভস। তো সো এস্টিমেশন নিয়ে আর তেমন কিছু আমি এই মুহূর্তে বলবো না। আজকে মেইনলি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিটারমিনেশন অফ কন্ডাক্টর সাইজ। দেখো এখানে লেখা আছে ডিটারমিনেশন অফ কন্ডাক্টর সাইজ। তো এই কন্ডাক্টর সাইজ যদি ডিটারমিন করতে চাই, তাহলে কিছু ফ্যাক্টর আছে যেগুলো কনসিডার করতে হবে। এর ভিতরে ফার্স্ট যে ফ্যাক্টরটা আছে সেটা হলো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। হ্যাঁ, তো কন্ডাক্টরের তোমাদের যখন আমি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে কন্ডাক্টরের ডায়ামিটার বা এরিয়া মেজার করা যায় কিভাবে, এই ভ্যালুগুলো তোমাদেরকে ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কেমন হবে। তো এখন আমাদের বাসা বাড়িতে যখন আমি ওয়্যারিং করব, তোমরা খেয়াল করো যে সুইচ বোর্ড থেকে কিন্তু কানেকশন দিচ্ছি লাইট ফ্যান, এইগুলো একটা ডিস্টেন্সে। ফর এক্সাম্পল সুইচ বোর্ড থেকে ওয়্যার টেনে নিয়ে লাইট ফ্যান এগুলো কানেকশন দিচ্ছি বিভিন্ন অ্যাপ্লায়েন্স। সিমিলারলি আমরা রেফ্রিজারেটর, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট থেকে রেফ্রিজারেটর কানেকশন দিচ্ছি, মাইক্রোওয়েভ ওভেন কানেকশন দিচ্ছি, হ্যাঁ। তারপর আবার যদি ব্যাক এন্ড আরেকটু পেছনে যাও, দেখো যে সুইচ বোর্ড আছে আবার তোমার ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে, হ্যাঁ, কানেক্টেড, মানে প্রতিটা রুমের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন আসছে, হ্যাঁ। ডিস্ট্রিবিউশন বোর্ড আবার আছে তোমার মেইন সাপ্লাই, মেইন সুইচ যেখানে থাকবে, মেইন সুইচের সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে প্রতিটা সেকশনে কিন্তু ওয়্যার আছে। তো এই প্রতিটা সেকশনের ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ডিপেন্ড করবে যে লোড কত ক্যারি করতেছে, কত এম্পিয়ার লোড ক্যারি করতেছে এর উপর। তার মানে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটার উপর আমাদের কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেশনটা ডিপেন্ড করতেছে, এবং বিভিন্ন সেকশনে আমরা বিভিন্ন সাইজের কন্ডাক্টর ইউজ করব ডিপেন্ডিং অন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কতটুকু কারেন্ট মানে ফুল লোড কারেন্ট কত হবে এর উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে। এটা তো এটা কিভাবে সিলেক্ট করতে হয়, হ্যাঁ, ডাটা টেবিল থেকে কিভাবে বের করতে হয়, এই জিনিসটা তোমাদেরকে আমরা ক্যালকুলেশন করে দেখাবো আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো, ঠিক আছে। তারপর আছে ভোল্টেজ ড্রপ। একটা মেইন সাপ্লাই থেকে, ফর এক্সাম্পল তুমি মনে করো যে একটা লোড কানেকশন দিচ্ছ, আমি সহজভাবে বোঝানোর জন্য বলতেছি মেইন সাপ্লাই থেকে। তাহলে মেইন সাপ্লাই থেকে ওয়্যার কানেকশন দিয়ে একটা লোড পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক আছে, একটা ওয়্যার। তার মানে কি ওয়্যারের লেন্থের উপর তো ভোল্টেজটা ডিপেন্ড করবে, তাই না? ওয়্যার কতটুকু লেন্থ রান করতেছে, তার মানে ওয়্যারের একটা রেজিস্ট্যান্স আছে। তো যেহেতু ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে ওহমস ল অনুযায়ী কি আমরা জানি যে এখানে ভোল্টেজ ড্রপ হবে। তো এই পারমিসিবল ভোল্টেজ ড্রপটা কত, এর উপরও ডিপেন্ড করবে ওয়্যারের সাইজ, ওয়্যারের মানে কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেশন, এর উপরও ডিপেন্ড করবে সাইজ সিলেকশন, ঠিক আছে। এরপর আছে যে মিনিমাম পারমিসিবল সাইজ। এটা হলো যে ডিউ টু সাম মেকানিক্যাল রিজন তোমার বিভিন্ন, যেমন আন্ডারগ্রাউন্ড কেবল, ওভারহেড কেবল বা ডোমেস্টিক হাউস ওয়ারিং এর জন্য কেবল যে ওয়্যার আমরা ইউজ করি, এইগুলোর একটা নির্দিষ্ট সাইজ আছে যে এর নিচে তুমি ইউজ করতে পারবা না ডিউ টু মেকানিক্যাল রিজন। তো এই কারণে মিনিমাম যে পারমিসিবল সাইজ সেটাও কনসিডারেশনে নিতে হবে। তো এখন 9 নাম্বার যে পয়েন্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা তোমরা খেয়াল করো। এখানে কিছু ভ্যালু লেখা আছে, যেমন মনে করো তোমার যদি এরকম হয় যে লাইটিং সার্কিট তুমি কানেকশন দিবা, হ্যাঁ, যেমন লাইট ফ্যান এগুলো কানেকশন দিবা, তাহলে বলা আছে যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ নিয়ে কথা লেখা আছে। পারমিসিবল ভোল্টেজ ড্রপ ইজ 2% অফ দ্য সাপ্লাই ভোল্টেজ প্লাস 1। এটা তোমাকে মেনটেন করতে হবে যে তোমার পারমিসিবল ভোল্টেজ ড্রপ হতে পারবে ওয়্যারে, যে তুমি যে কানেক্টিং ওয়্যার যেটা আছে তোমার, এই কানেক্টিং ওয়্যারে পারমিসিবল ভোল্টেজ ড্রপ
বা allowed voltage drop is 2% of the supply voltage plus 1. এখন যদি আমি তোমাকে বলি ফর এক্সাম্পল তোমার ডিক্লেয়ার্ড ভোল্টেজ অর সাপ্লাই ভোল্টেজ লেটস সে 220 ভোল্ট 220 ভোল্ট, তাহলে পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত হবে? এই সাপ্লাইয়ের সাথে যদি একটা লাইট কানেকশন দিতে চাও তাহলে পারমিসিবল ভোল্টেজ ড্রপ ওয়ারে কত হতে পারবে ম্যাক্সিমাম? 5.4 5.4, 2% প্লাস 1, ঠিক আছে। সিমিলারলি আমি যদি একটা 3 ফেজ মোটর লোড কানেকশন দিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল লোড কানেকশন দিতে চাই, তাহলে ভোল্টেজ ড্রপ শুড নট বি মোর দেন 5% অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। 3 ফেজ লোড, ইন্ডাস্ট্রিয়াল লোড বা মোটর লোড আমি যদি কানেকশন দিতে চাই তাহলে এটা হবে যে শুড নট বি মোর দেন 5% অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো একটু খেয়াল রাখো, কারণ একটু পরে এই ভ্যালুগুলো কাজে লাগবে যখন আমি প্রবলেম সলভ করব। তোমাদেরকে প্রবলেম সলভ করে যখন এই জিনিসগুলো এক্সপ্লেইন করব তখন এই পারমিসিবল ভোল্টেজ ড্রপের ভ্যালুগুলো কাজে লাগবে। তারপর লাস্ট যে পয়েন্টটা লেখা আছে, এখানে লেখা আছে যে কন্ডাক্টর সাইজ ক্যালকুলেশন ফর আন্ডারগ্রাউন্ড কেবল এন্ড ওভারহেড লাইনস। এখানে তোমার ভোল্টেজ ড্রপের পারমিসিবল লিমিট দেওয়া আছে হুইচ শুড নট বি মোর দেন 12.5% এন্ড 5% ফর ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম রেসপেক্টিভলি। তো জিনিসটা এরকম আর কি, যে তোমার হাই টেনশন কেবলে তোমার 12.5% আর তোমার লো টেনশন কেবল ইট ইজ 5%, তো ফর আন্ডারগ্রাউন্ড কেবল এন্ড ওভারহেড লাইনস। তার মানে এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসবো। হ্যাঁ, ডোমেস্টিক ওয়্যারিং এর কিছু প্রবলেমও তোমাদেরকে দেখাবো, তারপর ইন্ডাস্ট্রিয়াল লোড কানেকশন দিয়েছি, হ্যাঁ এরকম কিছু প্রবলেম দেখাবো। সিমিলারলি তোমার ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড কেবলেরও কিছু, ওভারহেড লাইন এবং আন্ডারগ্রাউন্ড কেবলেরও কিছু প্রবলেম আমরা সলভ করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আমরা কিছু অ্যানালাইসিস করব, কিছু ভ্যালু দেখবো, কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি প্রপারলি একটা ওয়্যারের সাইজ সিলেক্ট না করো তাহলে তুমি যদি মানে যে পরিমাণ এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারবে ওয়্যারটা তার চেয়ে বেশি লোড যদি কানেকশন দাও, ফর এক্সাম্পল তুমি যদি ওইভাবে ডিজাইন করো, প্রপারলি যদি ক্যালকুলেশন না করে ডিজাইন করো, তাহলে কিন্তু ওয়্যারটা হিট হবে এখানে এবং ড্যামেজ হবে, এবং এটা কিন্তু একটা সেফটি ইস্যু, খুব সমস্যা হবে। তো যার কারণে তোমাকে অবশ্যই বিভিন্ন ফ্যাক্টর মানে যেগুলোর উপর কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেশন ডিপেন্ড করে এগুলো কনসিডারেশনে নিতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে। তো এই কারণে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো লক্ষ্য করো এখানে একটা প্রবলেম, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম লেখা আছে। এই প্রবলেমটা সবাই পড়ো, পড়লে তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। তোমরা সবাই পড়ো একবার প্রবলেমটা কি লেখা আছে। প্রবলেম নাম্বার 27, তুমি পড়ো প্রবলেমটা, সবাই শুনো। 27 কে দেখি, হ্যাঁ বলো, তুমি প্রবলেমটা পড়ো। আচ্ছা, রোল নাম্বার 28 আছো? 28, 29, 29 কে এমডি জুবাইর আহমেদ। 29, 29, ইয়েস স্যার। হ্যাঁ বলো। এখানে তোমাকে যে মানে সাইজ ডিটারমাইন করতে হবে কন্ডাক্টরের, এখানে বলা আছে কত কারেন্ট ক্যারি করবে কন্ডাক্টরটা। এই প্রবলেমে কত কারেন্টের কথা বলা আছে, মানে কি যে তুমি যে কন্ডাক্টরের সাইজ ডিটারমাইন করবা এটাকে কত এম্পিয়ার কারেন্ট ক্যারি করবে, এরকম কি ভ্যালু দেয়া আছে একটু বলো। স্যার 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা সবাই বুঝেছো আশা করি। যে প্রবলেমে যে ভ্যালুগুলো দেয়া আছে যে a room is to be wired for a single phase AC supply directly taken from the mains which has a declared voltage of 200 volts. The length of the wire from the main switch to light and plug points is 30 meter. ঠিক আছে, মেইন সুইচ থেকে লাইট এবং প্লাগ পয়েন্টে যে লেংথ এটা হলো 30 মিটারস, ঠিক আছে। if the wire is to carry 5 amps determine the size of the conductor, ঠিক আছে। তো তোমাকে কন্ডাক্টরের সাইজ বের করতে হবে। তো এটা করার জন্য দেখো এই প্রবলেমটাকে আবার আমি উপরে লিখেছি তোমাদের আবার দেখার সুবিধার্থে, তোমাদের যদি ভ্যালুগুলো ভুলে যাও তাহলে যেন আবার মনে করতে পারো এখান থেকে দেখে। তো খেয়াল করো, তো এখানে কারেন্ট তোমার বলে দেওয়া আছে, তুমি জানো যে 5 এম্পিয়ার ক্যারি করতে হবে। হ্যাঁ, এই কারেন্ট রেটিংটা তুমি জানো, হ্যাঁ কত কারেন্ট হবে কন্ডাক্টরে, ঠিক আছে। তো এটা ইজিলি তুমি ডাটা টেবিল থেকে পাবা যে 5 এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে এরকম একটা তুমি ওয়্যার ওইখান থেকে সিলেক্ট করতে পারবা, হ্যাঁ চয়েস করতে পারবা ডাটা টেবিল থেকে। তো এনিওয়ে, সো এটা নিয়ে পরে আসতেছি। তার আগে একটু আমি বলি যে যেহেতু এখানে বলা আছে ডিক্লেয়ার্ড ভোল্টেজ 200 ভোল্ট, তাহলে এই প্রবলেমের জন্য পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত হতে পারবে? 5 কত হবে?
5 ভোল্ট 200 ভোল্ট, মানে ফর্মুলাটা কি ছিল? ভোল্টেজ ইনটু 2% প্লাস 1 2% প্লাস 1, তাহলে 5 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, যেহেতু লাইটিং সার্কিট এটা, ঠিক আছে, তাহলে 5 ভোল্ট হতে পারবে। তাহলে আমি যে কন্ডাক্টরটা সিলেক্ট করব, যে ওয়্যারটা চয়েস করব, একটা প্রবলেম ভালো করে বোঝার চেষ্টা করো, বাকি প্রবলেমগুলো খুব সহজেই বুঝতে পারবা। তাহলে দেখো যে আমি যে ওয়্যারটা সিলেক্ট করব, সে ওয়্যারটা 30 মিটার যদি রান করে, এখানে 30 মিটার বলছে, 30 মিটার রান করলে এর ভোল্টেজ ড্রপ 5 ভোল্টের বেশি হতে পারবে না, এমন ভাবে সিলেক্ট করতে হবে 5 ভোল্টের জন্য কম হয়, ঠিক আছে। এই তো, এটা তো সবাই বুঝতে পারছো যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ দেওয়া আছে 5 ভোল্ট, তার মানে এর চেয়ে কম হতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে ভোল্টেজ ড্রপের কথা যদি বলি। আর যদি কারেন্টের কথা বলি, এখানে বলে দেওয়া আছে কারেন্ট ক্যারি করতে হবে 5 এম্পিয়ার। তার মানে যে ওয়্যারটা আমরা সিলেক্ট করব এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 5 এম্পিয়ার এর চেয়ে বেশি হতে হবে। তো তাহলে আসো যে আমি বলেছি যে ওয়্যারের বিভিন্ন ডেটা টেবিল আছে, ঠিক আছে। তো এটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই সিস্টেম, এর ডেটা টেবিলে চলে যাই, আমি সিলেক্ট করব একটা ওয়্যার, আমি এখান থেকে চুজ করব। তো এটা যদি করতে যাই, দেখো এখানে লেখা আছে, দেখো 1.5 স্কয়ার মিলিমিটার থেকে 50 স্কয়ার মিলিমিটার পর্যন্ত ডাটা দেওয়া আছে প্রথম যে কলামটা আছে এই টেবিলে। আমি একটা টেবিল দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো যে এরিয়া, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে নাম্বার এন্ড ডায়ামিটার অফ ওয়্যার ইন মিলিমিটার দেওয়া আছে, বাট তুমি এখানে দেখো যে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের জন্য ক্যালকুলেশনটা করব এখন। তাহলে আমরা এই দুইটা কলাম দেখব, ঠিক আছে, ঠিক আছে, এই দুইটা কলাম দেখব। তাহলে এই কলামটা হলো কারেন্ট রেটিং ইন এম্পিয়ার্স, কারেন্ট এর ভ্যালু দেওয়া আছে এখানে, ঠিক আছে, এবং করেসপন্ডিং ক্রস সেকশনাল এরিয়া এখানে আছে। কোথা থেকে একটা নয়েজ আসতেছে, সবাই একটু দেখো যে মানে ডিস্টার্ব যেন না হয়, ঠিক আছে। আমি মিউট করছি না, তোমরা কেউ নক করো, কোথা থেকে নয়েজ আসতেছে একটু আইডেন্টিফাই করে তোমরা একটু জাস্ট ওকে মেসেজ দাও যেটা মিউট করে। আচ্ছা, এনিওয়ে, সো আমি যেটা বলছি, তারপরে যে কলামটা আছে এখানে দেখো লেখা আছে অ্যাপ্রক্সিমেট লেংথ অফ রান ফর 1 ভোল্ট ড্রপ ইন মিটারস, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই কলামটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। তার আগে তুমি দেখো যে এখন যদি তোমাকে বলি এই টেবিল থেকে তোমাকে একটা কন্ডাক্টর সিলেক্ট করতে হবে, হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য বা এই ওয়্যারিং স্কিমটা ডিজাইন করার জন্য, তাহলে এই ওয়্যারিংটা করার জন্য একটা কন্ডাক্টর সিলেক্ট করতে যদি বলি, তুমি কোন কন্ডাক্টরটা সিলেক্ট করবা ইনিশিয়ালি, কোন কন্ডাক্টরটা নিবা? তাহলে আমরা প্রথমে দেখবো কি কারেন্ট রেটিং এর উপর বেস করে আমরা কন্ডাক্টরটা সিলেক্ট করবো। তাহলে কোনটা নিবা? তোমার কারেন্ট হলো কি 5 এম্পিয়ার্স। তো এখানে দেখো 5 এম্পিয়ার্স কিন্তু নাই, তোমাদেরকে আমি কথা বলেছিলাম যে এখানে কিন্তু মানে দেখা যায় যে তোমার কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হয়, যেমন কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে যে এর নিচে তোমার ভ্যালু দেওয়া থাকে না টেবিলে, ঠিক আছে, বা এর নিচে ভ্যালুটা রিকমেন্ডেড না ইউজ করা। এর নিচে ফর এক্সাম্পল ফর দিস পার্টিকুলার জব তোমার নরমাল মানে স্কয়ার মিলিমিটার দেওয়া আছে 1.5 থেকে শুরু করছে, তার মানে 1.5 এর নিচের ভ্যালুগুলো দেওয়া নেই এবং ওগুলো ইউজ করতে পারবে না। তো এখন আমাকে বলো যে কোন ওয়্যারটা তোমরা সিলেক্ট করবা? 1.5 ইনিশিয়ালি, ভেরি গুড। তাহলে ইনিশিয়ালি আমরা সিলেক্ট করব, আমি একটা পেন নিয়ে নিই এই টেবিল থেকে, এটা মানে 10 অ্যাম্পস কারেন্ট ক্যারি করতে পারে, দ্যাট মিন্স এটা 5 অ্যাম্পস ক্যারি করতে পারবে, তাই তো। ইনিশিয়ালি এই ওয়্যারটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এই ওয়্যারটা সিলেক্ট করব। আচ্ছা, তো এখন দেখো যে এখানে দেয়া আছে যে অ্যাপ্রক্সিমেট লেংথ অফ রান ফর 1 ভোল্টেজ ড্রপ ইন মিটারস, তার মানে এর ফুল লোড কারেন্ট হলো 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার যদি এই কন্ডাক্টর দিয়ে ফ্লো হয়, এখানে দেওয়া আছে 2.3 মিটার, মানে 2.3 মিটার যদি লেংথ হয়, মানে 2.3 মিটার যদি লেংথ হয় ওয়্যারের, এবং এর ভিতর দিয়ে যদি ফুল লোড কারেন্ট দ্যাট মিন্স 10 এম্পিয়ার ফ্লো হয়, তাহলে যে ভোল্টেজ ড্রপ হয় এই ওয়্যারে সেটা হলো 1 ভোল্ট। আমার এই কথাটা সবাই বুঝতে পেরেছো কিনা দেখো? জি স্যার। প্রতিটা কেবলেই কিন্তু এরকম ল্যাংথ দেওয়া আছে, তার মানে এই পার্টিকুলার সিলেকশনের জন্য, এই পার্টিকুলার কন্ডাক্টরের জন্য এই কন্ডাক্টরের ল্যাংথ যদি মানে এই কন্ডাক্টরটা যদি 2.3 মিটার রান করে, তাহলে এর ভিতর দিয়ে যদি 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে যে ভোল্টেজ ড্রপ হয় তার ভ্যালু হলো 1 ভোল্ট। সবাই বুঝতে পেরেছো এই কথাটা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি আমাকে তাহলে বলো যে 5 ভোল্ট ড্রপ হইতে কত লাগবে, কত মিটার রান করতে হবে এই ফুল লোড কারেন্ট নিয়ে বলো তো? 0.3 গুণ 5। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন
তোমরা যেটা করবা, তোমাদের লেন্থ কত দেয়া আছে, তোমার ওয়্যারটা কত মিটার রান করতে হবে, প্রবলেমে কত মিটার বলা আছে? স্যার 30 30 মিটার। তার আগে দেখো যে আমি যদি লাইন বাই লাইন বুঝাই, তাহলে দেখো এখানে লেখা আছে, তাহলে তুমি অলরেডি এই ওয়্যারটা তোমরা সিলেক্ট করেছো 1.5 স্কয়ার মিলিমিটারের যে ওয়্যারটা আছে, এটা আমরা সিলেক্ট করেছি ইনিশিয়ালি, হ্যাঁ, কারণ এটা 5 এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারবে। আচ্ছা, তো এখন আমরা ভোল্টেজ ড্রপে যাব, দেখো ভোল্টেজ ড্রপটা পারমিসিবল ড্রপের ভিতরে আছে কিনা। তাহলে ভোল্টেজ ড্রপ এট 10 অ্যাম্পস, তাহলে এই ওয়্যারের জন্য যে এই কন্ডাক্টরের জন্য ভোল্টেজ ড্রপ হলো 10 অ্যাম্পস। যখন 10 অ্যাম্পস কারেন্ট ফ্লো হচ্ছে, এটা 2.3 মিটার যদি রান করে, তাহলে এক ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.3 মিটার যদি রান করে, লেংথ হয় যদি 2.3 মিটার, তাহলে তার জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ভোল্ট। হ্যাঁ, তাহলে যদি 30 মিটার রান করে এই কন্ডাক্টরটা, 30 মিটার যদি রান করে, এর ভিতর দিয়ে কারেন্ট যদি ফ্লো হয় 10 এম্পিয়ার, তাহলে কত ভোল্টেজ ড্রপ হবে, তাহলে বের করতে পারো না? দেখো এই ভ্যালুটা কিভাবে আসছে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। সবাই বুঝতে পারার কথা, ঠিক আছে? 2.3 মিটার হলো 1 ভোল্টের জন্য, তাহলে তোমার 30 মিটারের জন্য কত ভোল্ট, হ্যাঁ, এটা তোমরা বের করেছো, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু 10 অ্যাম্পস এর জন্য, মানে ফুল লোড কারেন্ট যখন ফ্লো হবে তখন এই স্পেসিফিকেশনটা দেয়া আছে। কিন্তু তোমার এখানে আমরা যে ডিজাইন করতেছি, এখানে যে কারেন্ট কত আমার বলে আছে 5 এম্পিয়ারের জন্য, তাই না? তাহলে 10 এম্পিয়ারের জন্য যদি এই ড্রপ হয়, হ্যাঁ, এই ভোল্টেজ ড্রপ হয়, তাহলে 5 এম্পিয়ারের জন্য ওই ওয়্যার দিয়ে যদি 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে কত ভোল্টেজ ড্রপ হবে বের করতে পারবো না এখান থেকে? 10 জি, স্যার। এম্পিয়ারের জন্য এই ভ্যালুটা, 10 এম্পিয়ারের জন্য এই ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা। তাহলে 5 এর জন্য কত, 10 দিয়ে ভাগ উপরে 5, ঠিক আছে? তো 10 এর জন্য এত, 5 এর জন্য এত। ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কিনা এই পর্যন্ত? তাহলে আমি এখানে কত ভোল্টেজ ড্রপ পাচ্ছি? 6.52 ভোল্ট। এখন আমাকে বলো যে এটা কি তোমার যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ জি যে ভ্যালুটা স্যার। ছিল এর সমান কিনা বা এর চেয়ে কম কিনা? না স্যার, বেশি। না স্যার বেশি। তাহলে তুমি যে ওয়্যারটা সিলেক্ট করেছো, এটা কি তুমি যে কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করেছো, এখানে যে এই কন্ডাক্টরটা 1.5 স্কয়ার মিলিমিটার, এই যে কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করেছো, এটা কি সুইটেবল কিনা এই কাজটা করার না জন্য? স্যার। না। এটা কি সবাই বুঝতে পেরেছো যে এটা সুইটেবল না? সবাই কি বুঝতে পেরেছো এই প্রবলেমটা? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমি যে পর্যন্ত বলেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা সুইটেবল না, তাহলে এখন আমাকে কি করতে হবে? তাহলে আমি নেক্সট কেবলটা নিব, আমার ডাটা টেবিল আছে, তাহলে এটা যেহেতু সুইটেবল না, তাহলে আমি পরেরটাই যাব। দেখো পরেরটা আছে 2.5 স্কয়ার মিলিমিটারের, ঠিক আছে? আচ্ছা, যখন তোমার এরিয়া বাড়তেছে তখন কি হচ্ছে? ভোল্টেজ ড্রপের তো ইকুয়েশন, রেজিস্ট্যান্সের তো ইকুয়েশন জানো, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, এরকম একটা ইকুয়েশন তোমরা পড়েছো তাই না? রো এল ডিভাইডেড বাই এ, এরকম ইকুয়েশন পড়েছো? এই ধরনের ইকুয়েশনের সাথে কি পরিচয় আছে? জি স্যার। হ্যাঁ, এটা সবাই জানো, ঠিক আছে? আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এ হলো এরিয়া, তার মানে এরিয়া যদি বাড়ে তাহলে কি রেজিস্ট্যান্স কি হয়? কমবে স্যার। কমবে। কমলে দেখা যায় যে তোমার কি হচ্ছে, যে ভোল্টেজ ড্রপ যদি তুমি ক্যালকুলেট করো, ভোল্টেজ ড্রপ এরিয়া বেশি হলে কমে যায়। তো এই কারণে যেটা আমরা করতেছি এখানে খেয়াল করো, যে পরের যে এরিয়া আর একটু বেশি এরিয়ার, মানে আগে যে এরিয়াটা ছিল তার চেয়ে বেশি এরিয়ার কন্ডাক্টরটা সিলেক্ট করো। তারপরে নেক্সট কেবলটা আমি নিব, ঠিক আছে? তো এটা দেখো কারেন্ট রেটিং হলো 15 এম্পিয়ার। যেহেতু আমার আগের কেবলটা ভোল্টেজ ড্রপ যে ক্রাইটেরিয়া এটাকে মিট করছে না, এই কারণে আমরা নেক্সট স্টেপে যাব, ঠিক আছে? পরের কেবলটা সিলেক্ট করব, পরের ওয়্যারটা সিলেক্ট করব। তাহলে এখানে খেয়াল করো যে 2.5 স্কয়ার মিলিমিটারের 15 এম্পিয়ারস রেটিং এর ও কন্ডাক্টরটা আমরা সিলেক্ট করেছি। তো এর জন্য দেখো যে এর এই 15 এম্পিয়ার কারেন্ট যদি এর ভিতর দিয়ে ফ্লো হয়, তাহলে 2.5 মিটার রান করলে 1 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে তোমার প্রবলেমের জন্য কত ভোল্টেজ ড্রপ হবে এটা সবাই নিজেরা ক্যালকুলেশন করো। আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, নিউমারিক্যাল ভ্যালুটা আমাকে বলবা কত ভোল্টেজ ড্রপ হবে। 4 ভোল্ট। একজন বলেছে 4 ভোল্ট, অন্যরা? স্যার 4 ভোল্ট। 4। আচ্ছা, এবার আসো, তাহলে দেখো যে সবাই কি বুঝতে পেরেছো 4 ভোল্ট কিভাবে হয়েছে? কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি জাস্ট বুঝিয়ে দিব তোমাদেরকে। এরপরের যে পরে যে কন্ডাক্টরটা আছে এই টেবিলে, এটার জন্য তোমার 2.5 মিটার রান করলে 15 এম্পিয়ার কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে 1 ভোল্ট ড্রপ হয়। আমার এখানে 2.5 মিটার আছে, 2.5 মিটার লেংথ, কিন্তু আমাকে যে ওয়্যারিংটা করতে হবে এটা 30 মিটার লেংথে করতে হবে, ঠিক আছে? তো যার কারণে 30 মিটার যদি রান করে
তার জন্য ফুল লোড কারেন্ট দ্যাট মিন্স 15 এম্পিয়ার যদি ফ্লো হয় তার জন্য কত ভোল্ট ড্রপ হবে এটা বের করছি। যেহেতু আমাদের প্রবলেমে বলে দেওয়া আছে 5 এম্পিয়ার হবে কারেন্ট রেটিং, তাহলে 5 এম্পিয়ারের জন্য কত সেটা বের করব। তাহলে 4 ভোল্ট। তাহলে এখন আমাকে বলো, এখন যে ওয়্যারটা তোমরা সিলেক্ট করেছো এটা কি পারমিসিবল ভোল্টেজ ড্রপ এর যে ক্রাইটেরিয়া আছে এটা কি মেইনটেইন করে? এটা কি লিমিটের ভিতরে আছে? পারমিসিবল ভোল্টেজ ড্রপ এর লিমিটের ভিতরে আছে না নাই? স্যার আছে। আচ্ছা, তাহলে কি এই কেবলটা ইউজ করতে পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে এই কন্ডাক্টরটা আমরা ইউজ করতে পারবো। তো প্রবলেমটা সবাই ক্লিয়ার আশা করি। তো এইভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করি। তো এই প্রবলেমগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি আজকে 6টা প্রবলেম করাবো টোটাল, তাহলে একটা প্রবলেম শেষ হলো। তো নেক্সট আমি সেকেন্ড যে প্রবলেমটা আছে এটা রান করতেছি। সেকেন্ড প্রবলেমটা আমি 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমে একটা প্রবলেম নিয়ে আসছি। এখানে মোটর লোড কানেক্টেড থাকবে, মোটর লোড আমরা ইনস্টল করব। তো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করব এটা এখন তোমাদেরকে আমরা এক্সপ্লেইন করব। রোল নাম্বার 62 আছো? 62 কে দেখি? রোল নাম্বার 61। 62 তো আছে, লাবিব হাসান। লাবিব হাসান 62 আমি দেখতে পাচ্ছি এখানে। 63 আলিশা নুসরাত লামিয়া। Yes, sir. তুমি প্রবলেমটা পড়ো, কি লেখা আছে এখানে? প্রবলেম 2। A three-phase, three-wire connection is to be given to a premises in which an electric motor of 50 horsepower is to be installed. 40 meters of wire run from the main switch is required for this purpose. Determine the size of the wire to be used if the available voltage is 400 volts. আচ্ছা, তাহলে তোমরা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে খেয়াল করো যে থ্রি ফেজ 3 ওয়্যার কানেকশন ইজ টু বি গিভেন টু এ প্রিমিসেস ইন হুইচ অ্যান ইলেকট্রিক মোটর অফ 50 হর্স পাওয়ার ইজ টু বি ইনস্টলড। তাহলে মোটরের রেটিং দেওয়া আছে 50 হর্স পাওয়ার। ঠিক আছে, 40 মিটারস ডিসটেন্স দেওয়া আছে। প্রবলেমটা আমরা সলভ করব। তো এখানে বলে দেওয়া আছে যে 50 হর্স পাওয়ার তোমার মোটরের রেটিং। আচ্ছা, তো 50 হর্স পাওয়ারকে যদি আমরা কনভার্ট করি ওয়াটে তাহলে কি করতে হবে? 746 দিয়ে গুণ। আচ্ছা, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এটা তোমরা সবাই জানো। তো এখন দেখো এটা যেহেতু মোটর লোড তাহলে এর পাওয়ার ফ্যাক্টর আছে। তো আমরা ধরে নিচ্ছি পাওয়ার ফ্যাক্টর যেহেতু এখানে দেওয়া নাই, মোটর লোড গুলো হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। মোটর লোডের পাওয়ার ফ্যাক্টর হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সো এখানে আমরা 0.8 পাওয়ার ফ্যাক্টর ধরে নিচ্ছি। ঠিক আছে, নরমালি এই রেঞ্জে পাওয়ার ফ্যাক্টরটা থাকে, যার কারণে এই ধরনের পাওয়ার ফ্যাক্টর হয় মোটর লোডে। তো 0.8 আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তো আমরা জানি যে পাওয়ারের ইকুয়েশন আমরা জানি ইকুয়াল কি 3 ফেজ সিস্টেমে √3 BI cos θ এরকম ইকুয়েশন তোমরা পড়েছো তাই না? তোমার লেখা ভালো হচ্ছে না, এখানে মাউস দিয়ে লিখতেছি। cos θ এরকম ইকুয়েশন তোমরা জানো, ঠিক আছে? কারণ আমার এখানে আমি ওয়াট জানি কত, ঠিক আছে? সো এখান থেকে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর জানি, হ্যাঁ, তাহলে আমরা কারেন্ট ক্যালকুলেট করতে পারবো, ভোল্টেজও জানি। তাহলে আমরা P = √3 BI cos θ। cos θ কি এই ইকুয়েশনে? পাওয়ার ফ্যাক্টর। তো আমরা যেহেতু পাওয়ার ফ্যাক্টর জানি, ভোল্টেজ জানি, এবং এখানে পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজ জানলে এখান থেকে কারেন্ট বের করতে পারবো না?
এই মোটরটা কত কারেন্ট ড্র করবে, এটা তো বের করতে পারবো। জি স্যার। কারণ ইকুয়েশনটা কি √3 VI cos θ, এই তো P = √3 VI cos θ, যেহেতু পাওয়ার জানি, ভোল্টেজ জানি আর এদিকে cos θ মানে পাওয়ার ফ্যাক্টর জানি, তাহলে এখান থেকে আমরা কারেন্ট ক্যালকুলেট করতে পারবো, কারণ কারেন্টটা আমার দরকার, ঠিক আছে। কারণ ওয়্যারের যে সাইজ সিলেকশন করব, কন্ডাক্টরের সাইজ সিলেকশন করতে গেলে আমাকে কারেন্টটা বের করতে হবে, কারেন্টটা জানতে হবে। তাহলে এখানে একটা 50 হর্স পাওয়ারের মোটর দিয়ে আসছে, 50 হর্স পাওয়ারের মোটর, এখানে কত কারেন্ট এই সাপ্লাই ভোল্টেজের অ্যাক্রসে যখন কানেকশন দিচ্ছি, তাহলে কত কারেন্ট ড্র করবে, এটা আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তাহলে কারেন্টের ভ্যালু কত আসতেছে 67.3 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাকে একটা কেবল সিলেক্ট করতে হবে, যেহেতু এটা 3 ফেজ সিস্টেম, তাহলে 3 কোর কেবল সিলেক্ট করব। হ্যাঁ, তো বিভিন্ন কেবলের জন্য, বিভিন্ন রকম কেবলের জন্য তোমার ডাটা টেবিল দিয়ে আছে বইয়ে অনেকগুলো, তোমার আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এই চ্যাপ্টারে অনেকগুলো ডাটা টেবিল আছে, ঠিক আছে। তো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ডাটা টেবিলটা দেখবা যেটা তোমার লাগবে। যেমন এই প্রবলেমের জন্য আমি টেবিল 14.2 দেখবো, ঠিক আছে। আমি এখানে বইয়ের টেবিল নাম্বারগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, হ্যাঁ, যেটা তোমরা পরে জাস্ট রিভিউ করতে পারো, দেখতে পারো। তো এনিওয়েজ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আমি এম্পিয়ার রেটিংটা জানি, কারেন্ট কত ক্যারি করতে হবে এটা জানি, তাহলে আমি ইজিলি আমার যে ডাটা টেবিল আছে এখান থেকে কোন কেবলটা আমি সিলেক্ট করব সেটা বের করতে পারবো, তাই তো। মানে আমি এই ডাটা টেবিল থেকে কোন কেবলটা সুইটেবল হবে, কোন কেবলটাকে আমি চয়েস করব, এটা ইজিলি আমি ওইখান থেকে ডিটারমাইন করতে পারবো ডাটা টেবিল থেকে। তো 67.3 এম্পিয়ার কারেন্ট ক্যারি করবে, এই তো এরকম একটা কেবল নিতে হবে 67.3 এম্পিয়ার বা তার বেশি কারেন্ট ক্যারি করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন ডিজাইন করব বেশি কারেন্ট নিয়ে ডিজাইন করব, ঠিক আছে। তো এখন দেখো যে 67.3 আমার ডাটা টেবিল হলো এটা, ঠিক আছে। এখানে খেয়াল করো যে 3 কোর, আমার তো 3 কোরের ডাটা দেখতে হবে এবার, ঠিক আছে, কারণ আমরা 3 ফেজ সিস্টেম ইউজ করতেছি এখানে। হ্যাঁ, 3 কোর কেবলের জন্য কারেন্ট রেটিং দেওয়া আছে এখানে, আবার অ্যাপ্রক্সিমেট লেংথ অফ রান ফর 1 ভোল্ট ড্রপ ইন মিটারস এটাও দেওয়া আছে। তো এখন এখান থেকে আমাকে বলো তোমরা কোন কেবলটা সিলেক্ট করবা প্রাইমারিলি, কোনটা নিবা? স্যার 82 এম্পিয়ার। 72 আচ্ছা, 82 এম্পিয়ারের কেবলটা তোমরা সিলেক্ট করবা, হ্যাঁ, একজন বলেছে, ঠিক আছে। তো 82 এম্পিয়ার আমরা নিব, যেহেতু এটা 62 এর চেয়ে বেশি আছে আমার যে কারেন্টটা বের হচ্ছে, ঠিক আছে। আরেকজন বলছে 70 স্কয়ার মিলিমিটার, ওই একই আর কি জাস্ট, তো হেয়ার করেসপন্ডিং আর কি 70 স্কয়ার মিলিমিটার। তো এনিওয়ে, সো তাহলে আমি এই কেবলটা ইনিশিয়ালি সিলেক্ট করব 70 স্কয়ার মিলিমিটার, যেটা 82 এম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করছি ইনিশিয়ালি। তো এখন আমরা দেখব যে এই সার্কিটের জন্য পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত। তো এখানে তোমার ডিক্লেয়ার্ড ভোল্টেজ বা अवेलेबल ভোল্টেজ দেয়া আছে 400 ভোল্ট। তো 400 ভোল্ট যদি হয় এবং এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল মোটর লোড কানেকশন দেই, তাহলে ভোল্টেজ ড্রপ, পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত পার্সেন্ট হতে পারবে? আমি ক্লাসের শুরুতে বলেছি 5%। 5%, তাহলে 400 ভোল্টের 5% কত? 20 ভোল্ট, ঠিক আছে। তো তাহলে তুমি পারমিসিবল ভোল্টেজ ড্রপ জানো 20 ভোল্ট। তাহলে এখন তুমি যে কেবলটা সিলেক্ট করেছো এর যে ভোল্টেজ ড্রপ এটা যদি 20 ভোল্টের কম হয় তাহলে দ্যাটস সো ফাইন, ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে আরেকটা কেবল সিলেক্ট করতে হবে। তো এখন আমরা ভোল্টেজ ড্রপ কত হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা দেখব, ঠিক আছে। এটা দেখতে গেলে যে কাজটা করতে হবে, তোমাকে এই কলামটা দেখতে হবে, আর করেসপন্ডিং এই কলামে 14.7 মিটার বলে দেয়া আছে। রোল নাম্বার 52 আচ্ছা, 52 কে? জি স্যার। হ্যাঁ, তুমি একটু বলবা যে 14.7 মিটার এখানে কি মিন করতেছে? এক ভোল্ট ড্রপে মানে 14.7 মিটার রান করলে 1 ভোল্ট ড্রপ হবে যদি এর ভিতর দিয়ে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে এই কেবলের ভিতর দিয়ে কারেন্ট যদি হয় 82 এম্পিয়ার, এই তো। তাহলে 82 এম্পিয়ার মানে ফুল লোড কারেন্টের জন্য আমরা 14.7 মিটার যদি কন্ডাক্টরটা রান করে তাহলে 1 ভোল্ট ড্রপ হবে। তাহলে 14.7 মিটারের জন্য 1 ভোল্ট, এই তো। তাহলে দেখো যে আমার যে লেংথ দেয়া আছে এখানে প্রবলেমে সেটা কত দেয়া আছে 40 মিটার। তাহলে আমরা 40 মিটারের জন্য কত ভোল্টেজ ড্রপ হয় এটা বের করব। আগে যে প্রবলেমটা আমি তোমাদেরকে সলভ করেছি সিমিলার টু দ্যাট প্রবলেম অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি পেয়ে যাব আমার যে কারেন্ট আছে, কত কারেন্টের জন্য আমরা আমার রিকোয়ারমেন্ট কত, হ্যাঁ আমাদের যে ডিজাইন রিকোয়ারমেন্ট 67.3 এম্পিয়ার, এর জন্য কত ড্রপ হবে এটা আমরা বের করব। ঠিক আছে, তো এর জন্য কত ড্রপ হচ্ছে 2.21, মানে এটুকু তো আগে যেহেতু প্রবলেমটা আমি এক্সপ্লেইন করেছি এবং তোমাদেরকে প্রবলেম একটা एग्जांपल সলভ করতেও দিয়েছি, তোমাদের সবার বোঝার কথা এখানে কি কাজটা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট আর আমি রিপিট করছি না। তাহলে এখান থেকে আমি পারমিসিবল ভোল্টেজ ড্রপ পাচ্ছি 2.21 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের যে সিলেকশনটা এটা সুইটেবল? জি স্যার। আচ্ছা, তার মানে এটা উইদিন পারমিসিবল লিমিটের ভিতরে আছে। তো যার কারণে আমরা বলবো যে আমরা যে কেবলটা সিলেক্ট করেছি এখানে এটা সুইটেবল। আচ্ছা, তাহলে প্রবলেম 2 সলভ হয়ে গেল। এখন আসো প্রবলেম 3। হ্যাঁ বলো। টু ফেজের ক্ষেত্রে পারমিসিবল ভোল্টেজ ড্রপের সাথে 1 যোগ করা হয়েছিল, এটা কারণটা একটু বলবেন প্লিজ? আচ্ছা, এখানে তোমার গ্রিড কোড আছে, প্রত্যেকটা কান্ট্রিতে ইউটিলিটি কিছু ভ্যালু স্পেসিফাই করে দেয়। ঠিক আছে, তোমাকে যখন এই যে ভোল্টেজ লেভেলগুলো দিচ্ছি, তখন প্রত্যেকটা কান্ট্রি আমাদের যে পাওয়ার সিস্টেমটা আমরা রান করতেছি তার ব্যাকগ্রাউন্ডে ব্যাকএন্ডে কি আছে, এখানে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম অপারেটর আছে, হ্যাঁ নেটওয়ার্ক অপারেটর আছে। তো নেটওয়ার্ক অপারেটররা বিভিন্ন সার্কিটে, হ্যাঁ বিভিন্ন ভোল্টেজ স্পেসিফাই করে এবং এগুলো কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। ঠিক আছে, তো তোমার মনে করো যে ট্রান্সমিশন নেটওয়ার্কে একরকম ভোল্টেজ থাকে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে একরকম ভোল্টেজ থাকে, তুমি যখন হোম অ্যাপ্লায়েন্স কানেক্ট করবা তোমার যে সাপ্লাই সিস্টেম ওইখানে একরকম ভোল্টেজ থাকবে, মানে এই ভোল্টেজগুলো স্পেসিফাই করে দেওয়া থাকে। তো এই ভোল্টেজগুলো এইভাবে স্পেসিফাই করে দেওয়া আছে তোমার লো ভোল্টেজের জন্য। ঠিক আছে, আর যখন তুমি যখন মানে ইন্ডাস্ট্রিয়াল লোড কানেকশন দিচ্ছ, তো এর জন্য সাপ্লাই ভোল্টেজ তোমার মিনিমাম এরকম হলে দেখা যায় যে মোটরটা রান করবে। হ্যাঁ, আরো যদি বেশি ভোল্টেজ ড্রপ হয় তাহলে দেখা যায় যে আন্ডার ভোল্টেজ প্রবলেম হয়, মেশিনটা ঠিকমতো রান করে না। তো তার উপর বেস করে দেখা যায় যে এই ভোল্টেজ গুলো বিভিন্ন ইউটিলিটি তোমাকে স্পেসিফাই করে দেয়। এগুলো স্লাইটলি ভেরি হতে পারে, আমার এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো ইউটিলিটি টু ইউটিলিটি স্লাইটলি ভেরি হতে পারে, হ্যাঁ একটু ভেরি হতে পারে, বাট এটা জেনারেল, মানে জেনারেল গাইডলাইন হিসেবে আমরা এই ভ্যালু গুলো ইউজ করতে পারি। তো এই কারণে তোমার লাইটিং লোডে তোমার দেখা যায় যে তোমার ভোল্টেজের ফ্লাকচুয়েশন, মানে মোটর লোড তো তোমার দেখা যায় যে তোমার কোনো কারণে ফল্ট হলে বা কোনো সমস্যা হলে ওখানে দেখা যায় যে হাই ভোল্টেজ ড্র করে, হ্যাঁ আর ওখানে যদি ভোল্টেজ ড্রপ বেশি হয়, ওইগুলো যেহেতু ইন্ডাকটিভ লোড, তো এই কারণে এদের যে অ্যালাউয়েবল ভোল্টেজ ড্রপটা এটা একটু বেশি। আর এখানে এটা যেহেতু লাইট লোড, যেহেতু তোমার মানে লাইটিং সার্কিট বা সার্কিট যেগুলো আছে আর কি, যেমন একটা লাইট লাগাচ্ছ তুমি, এখানে যে ভোল্টেজ ড্রপ যে মোটর লোডে রান করতে গেলে তোমার ভোল্টেজ ড্রপটা কম হতে হবে, মানে মোটরকে চালাতে গেলে ভোল্টেজ বেশি লাগবে। ঠিক আছে, তো এই কারণে দেখা যায় যে এখানে তোমার ভোল্টেজ ড্রপটা এরকম এলাও করতেছি, এখানে ভোল্টেজ ড্রপটা এরকম এলাও করতেছি, মানে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি ধরনের লোড তুমি ড্রাইভ করতে চাচ্ছ তার জন্য এই ভোল্টেজ লেভেলগুলো স্পেসিফাই করে দেওয়া আছে, যেগুলো ইউটিলিটি স্পেসিফাই করে দেয়। তো এখন মনে করো যে ফর এক্সাম্পল আমি এখানে বলতেছি যে তোমার ইন্ডাস্ট্রিয়াল মোটর লোড ড্রাইভ করতে গেলে 5% পারমিসিবল ভোল্টেজ ড্রপ হলো 5%। ঠিক আছে, এর বেশি হতে পারবে না। এর বেশি যদি হয় তাহলে দেখা যাবে যে মোটরটা ভালো মানে রান করবে না অথবা প্রবলেম হবে। মানে আমাদের যেমন সিস্টেমে ওভার ভোল্টেজ হলে যেরকম প্রবলেম হয়, সিস্টেমে আন্ডার ভোল্টেজ হলেও কিছু সমস্যা হয়। তাহলে প্রত্যেকটা লোডকে রান করার জন্য একটা স্পেসিফিক ভোল্টেজ লাগে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে সাপ্লাই সিস্টেম আছে, সাপ্লাই সিস্টেমের ভোল্টেজ কিন্তু ফ্লাকচুয়েট করে। ঠিক আছে, স্লাইটলি ফ্লাকচুয়েট করে। তো এই ফ্লাকচুয়েট করার পরেও যদি আমার 2% +1 মানে সাপ্লাই সিস্টেমের ভোল্টেজ যে ফ্লাকচুয়েট করে তার ওর সাথে যদি তোমার 2% +1 ভোল্টেজ ড্রপ অ্যাড করি, তাহলে দেখা যায় যে ওই ডিভাইসটা ভালোভাবে রান করে। ঠিক আছে, এটুকু হলেই হয় আর কি, যে এই রিকোয়ারমেন্টটা ফলো করলে ভালোভাবে রান করে। ঠিক আছে, তো এই কারণে দেখা যায় যে ওরা ভোল্টেজ গুলো এইভাবে বিভিন্ন লেভেলে বিভিন্ন সার্কিটে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ভ্যালু দিয়ে স্পেসিফাই করে। বুঝতে পারছো? তো এই স্পেসিফিকেশনটা আমাদের মেইনটেইন করতে হয়। এটা তোমার কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে এবং কান্ট্রি গ্রিড কোডে উল্লেখ থাকে। আমার কথা ক্লিয়ার কিনা দেখো, গ্রিড কোডে ভ্যালু দেওয়া থাকে, ইউটিলিটি বলে দিচ্ছে তোমাকে এটুকু লাগবে, এটুকু না লাগলে ইউটিলিটির প্রবলেম আছে। কারণ তোমার ইউটিলিটিকে তো নেটওয়ার্কটা রান করতে হয়। হ্যাঁ, তোমার যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অপারেটর আছে ফর এক্সাম্পল, তাকে তো পুরো এখানে যে কনজিউমার কানেক্টেড আছে, হ্যাঁ তাদেরকে সবাইকে সাপ্লাই দিতে হবে। এখন তোমার এখানে যদি ভোল্টেজ ড্রপ বেশি হয়, হ্যাঁ তাহলে এটা একটা প্রবলেম তাদের জন্য। তাদেরকে দেখা যাবে যে তোমার ওইখানে রিঅ্যাক্টিভ পাওয়ার সোর্স বসাতে হবে, লাইক ক্যাপাসিটর ব্যাংক ইনস্টল করতে হবে অথবা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস ইনস্টল করতে হবে। ঠিক আছে, বা মানে পাওয়ার ফ্যাক্টরটা প্রপারলি মেইনটেইন হবে না। হ্যাঁ, মানে এই তোমার যেহেতু এটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, তোমার লোড এন্ডে যে সমস্যা, মানে কোনো সমস্যা হলে এগুলো যে সাপ্লায়ারদেরও কিছু ইমপ্যাক্ট ফেলবে। তো যার কারণে তারা ভোল্টেজ গুলো স্পেসিফাই করে দেয়, হ্যাঁ যে তোমার ভোল্টেজটা এটা মেইনটেইন করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে লাইট লোডের ক্ষেত্রে 2% +1 মেইনটেইন করলেই এটা ভালোভাবে চলে, সমস্যা হয় না। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে যখন তোমার লোড লার্জ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল লোড হচ্ছে, তখন দেখা যায় যে এখানে ভোল্টেজের যে ভ্যালুটা এটা আরেকটু লার্জার রেঞ্জে ওরা স্পেসিফাই করেছে। তো যার কারণে এটা 5%, এটা 2% +1। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডলাইন। ক্লিয়ার কিনা?
কোনো ইউটিলিটি তোমাকে ডাইরেক্টলি বলেও দিতে পারে নাম্বার, যে এত ভোল্টেজ হলে এটা 2% প্লাস 1 না বলে দিতে পারে, স্পেসিফিক ভ্যালুও বলে দিতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি আমার কথা? জি স্যার। তো আমাদের এই যে মানে পাওয়ার সিস্টেমে কোনো কিছু কানেকশন দিতে হলে ইউটিলিটি কর্তৃক প্রদত্ত কিছু গাইডলাইন মেনটেন করতে হয়। গাইডলাইন রুলস ফলো করতে হয়। রুলসটা ফলো না করলে দেখা যায় যে মানে যারা অপারেটর তাদেরকে সিস্টেমটা রান করতে সমস্যা হয়, যার কারণে তারা কাস্টমারকে বলে দেয় যে তোমাকে এই ভ্যালুগুলো মেনটেন করতে হবে। কারণ তারা স্টাডি করে দেখছে তাদের সিস্টেমে যদি এই ভ্যালুগুলো আমরা মেনটেন করি তাহলে তাদের সাপ্লাই সাইডে তাদের নেটওয়ার্কটা সুন্দরভাবে তারা অপারেট করতে পারে। আর যদি আমরা মেনটেন না করি তাহলে অপারেশনে প্রবলেম হয়, অ্যাজ ওয়েল এজ আমার নিজেরও কিছু প্রবলেম হবে। কারণ কিছু লোড আছে, তোমার ভোল্টেজ ড্রপ যদি বেশি হয় ওই লোডগুলো রান করবে না ভালো, এবং লোডের আন্ডার ভোল্টেজ হলে লোডের লাইফ টাইম অনেক সময় লাইফ টাইমও কমে যায়। তো যার কারণে সবকিছু কনসিডারেশন নিয়ে ইউটিলিটি একটা ভ্যালু সিলেক্ট করে দেয়। তো ওই ভ্যালুগুলো আমরা মানে আমরা যেন একটা ডিভাইসকে সেফলি অপারেট করতে পারি, অ্যাজ ওয়েল এজ নেটওয়ার্কের যেন কোনো প্রবলেম না হয়, তার জন্য কিছু স্পেসিফিক ভ্যালু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভোল্টেজ লেভেলে আমাদেরকে মেনটেন করতে হয়। তো এই কারণে পারমিসিবল ভোল্টেজটা এক এক ভোল্টেজ লেভেলে এক এক রকম, বা এক এক ধরনের লোডের জন্য এক এক রকম, এক এক ধরনের সার্কিট এক এক রকম। ঠিক আছে, তো প্রবলেম 2 আমি সলভ করেছি। তারপর আসতেছে প্রবলেম 3। এটা কেউ একজন পড়ো প্রবলেম 3টা, তোমরা নিজে কেউ একজন সাহস করে পড়ো। ঠিক আছে, এনিওয়ান? প্রবলেম 3 তে কি লেখা আছে? So determine the size of the underground cable to be laid for transmitting electrical energy at 11 kilovolt from the substation to the distribution substation at a distance of 500 meters of a capacity 300 kilovolt ampere. আচ্ছা, তো এখানে কিন্তু তোমার আমরা এখন কিন্তু এখানে 11 কেবি ভোল্টেজ লেভেল অ্যাজ ওয়েল এজ তোমার এটা কি মানে তোমার আন্ডারগ্রাউন্ড কেবলের প্রবলেম। ঠিক আছে, তো এখন তুমি যখন 11 কেবি ভোল্টেজ লেভেল নিব দেখবা যে তখন আমরা কিন্তু পারমিসিবল ভোল্টেজ লেভেল আরো বেশি এলাও করব। যেমন তোমার 220 ভোল্ট যখন ছিল, মানে সাপ্লাই ভোল্টেজ যখন তোমার মানে সিঙ্গেল ফেজ এসি লাইন ছিল তখন পারমিসিবল ভোল্টেজটা ছিল 2% প্লাস 1। তারপর যখন 400 ভোল্ট ফর এক্সাম্পল আমি অ্যালাউ করেছি, 3 ফেজ লোড কানেকশন দিচ্ছি, তখন কিন্তু 5% বলতেছি। হ্যাঁ, তখন 11 কেবি লাইন যেগুলো তোমার হাই টেনশন লাইন ওইখানে আমরা 12.5% অ্যালাউ করব। ঠিক আছে, তো এরকম আর কি যে ভোল্টেজ লেভেল এখানে তোমার 11 কেবি আছে, ভোল্টেজ লেভেলটা বেশি। আর এদিকে হলো তোমার এখানে আমরা যে প্রবলেমটা সলভ করবো এর জন্য যে ডাটা টেবিল দেখবো সেটা আন্ডারগ্রাউন্ড কেবলের ডাটা টেবিল দেখবো এখন। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে যে 5 মিটারস, তোমার ডিসটেন্স আছে 5 মিটারস। ঠিক আছে, আর ক্যাপাসিটি দেওয়া আছে 300 কেভিএ। তো এই ভ্যালুগুলো দেওয়া আছে। তো এখন এই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো খেয়াল করো যে এখানে কিছু ভ্যালু আমি লিখেছি যে 11 কেভি 300 কেভি এই ভ্যালুগুলো আমরা লিখেছি। ঠিক আছে, তো ফার্স্ট যে কাজটা করতে হবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা কারেন্ট বের করব। ঠিক আছে, কারেন্টটা বের করে নিব, কারণ কারেন্টটা বের করলে আমরা কিন্তু একটা মানে ডাটা টেবিল থেকে আমরা কেবল একটা কেবলকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপর দেখবো যে ভোল্টেজ ড্রপ ঠিক আছে কিনা এগুলো দেখবো। তো কারেন্ট যেহেতু আমাদের প্রায়োরিটি টাস্ক, তাহলে কারেন্টটা আমার বের করতে হবে। আগের প্রবলেমে যেমন মোটর ছিল ওইখানে তোমার হর্স পাওয়ার দেওয়া ছিল, ওটাকে আমরা ওয়াটে কনভার্ট করেছি, ওয়াটে কনভার্ট করে পাওয়ার ফ্যাক্টর আমরা ধরে নিয়ে তারপর কারেন্টটা বের করছি। এখানে যেহেতু কেভিএ রেটিং দেওয়া আছে, হ্যাঁ দেখো ক্যাপাসিটি দেওয়া আছে কেভিএ, তাহলে এখান থেকে আমি ভোল্টেজ জানি। হ্যাঁ, কেভিএ মানে কি যে ভোল্টেজ ইনটু কারেন্ট, এই তো এখানে কিলো ভোল্ট দেওয়া আছে আর কারেন্ট দেওয়া আছে এম্পিয়ারে। তাহলে কি আমরা এখান থেকে না কিলো ভোল্ট এম্পিয়ার দেওয়া আছে এখানে, দেখো যে কেভিএ কিলো ভোল্ট এম্পিয়ার। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি আমি ভোল্ট এম্পিয়ার লিখি, হ্যাঁ ভোল্ট এম্পিয়ারের সাথে যদি cos থিটা আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি ওয়াট। হ্যাঁ, এখানে ভোল্টেজ আর এম্পিয়ার যদি আমি জানি, ভোল্টেজ এবং এম্পিয়ার যদি আমরা জানি তাহলে কেভিএ কত এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখন দেখো এখানে ভোল্টেজ আমি জানি, হ্যাঁ এম্পিয়ার আমি জানি না, আর এস দিয়ে লিখি এটা কেভিএ রেটিং আমি জানি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারবো না এই কোশ্চেন থেকে। এখানে ভোল্টেজ জানি, কেভিএ রেটিং কত জানি। ঠিক আছে, তাহলে এখানে তো আর পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি কারেন্ট বের করতে পারি। কারেন্ট বের করতে পারবো কিনা? জি স্যার, পারবো। আচ্ছা, এগুলো তোমরা তো যেহেতু সার্কিট পড়ে আসছো তোমাদের তো মানে ইজিলি বোঝার কথা আর কি। জাস্ট যদি কেউ কনফিউজড হয়ে যাও তার জন্য আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তাহলে এই সার্কিট থেকে আমরা ইজিলি
কারেন্ট কত, হ্যাঁ কারেন্ট রিকোয়ারমেন্ট আমরা বের করতে পারবো, কারেন্ট কত এম্পিয়ারের, মানে যে আমরা যে ওয়্যারটা কেবলটা সিলেক্ট করব সেটার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত হতে হবে সেটা ইজিলি বের করতে পারি। ফর এক্সাম্পল এখানে 15.82 এম্পিয়ারস আছে। হ্যাঁ এখন দেখো যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড কেবল যদি তুমি একবার ইনস্টল করো, এটাকে কিন্তু কোনো কারণে যদি তোমার লোড গ্রোথ হয়, হ্যাঁ তাহলে কিন্তু দেখা যায় যে এটাকে আবার √3 কেন, ওদেরকে একটু বলো √3 কেন কেউ বলতে রুট 3 কেন, তো এটা জানো না তোমরা? আমরা যদি 3 ফেজ সিস্টেমে হয় এমনিতে তো আমরা কি লিখি যে 3 বিপিআইপি পাওয়ার ইকুয়েশন দিয়ে আমি বুঝাচ্ছি। পাওয়ার ইকুয়াল টু কি 3 ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট, এরকম না? তিনটা ফেজ 3 ফেজ সিস্টেমে 3 বিপিআইপি, ঠিক আছে? তো এখন দেখো যখন আমাদের ওয়াই কানেকশন থাকে, ওয়াই কানেকশনে কি তিনটা ফেজ, এদের এটা কমন পয়েন্ট, হ্যাঁ নিউট্রাল, আর তিনটা ফেজ। তাহলে এখানে কি ওয়াই কানেকশনে কি থাকে আমাদের? ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট কি থাকে? ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের রিলেশন কি ওয়াই কানেকশনে? সেম। আর ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের রিলেশন কি? √3 কি √3 টাইমস ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ হলো √3 টাইম ফেজ ভোল্টেজ। তাহলে এখানে যদি আমি 3 লিখি, এখানে যদি আমি VL লিখি, তাহলে একে √3 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে যদি IL লিখি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? √3 BL IL পাচ্ছি। এখানে cos θ আছে, লেটস সে যদি পাওয়ার লিখি তাহলে cos θ আছে, ঠিক আছে? তো এগুলো আমি লিখতেছি না। তো তোমরা কি এটা তো জানো নাকি? আর কিছু এক্সপ্লেইন করা দরকার আছে এটা? এখান থেকে কত আসতেছে? √3 VL IL cos θ, এইগুলো জানো না? এরকম কেউ কি আছো এখানে এই ক্লাসে? স্যার কোশ্চেন স্যার 3 ফেজের কথা তো বলেনি স্যার। এটা 11 কেবি লাইন, যেহেতু তোমার লাইন টু লাইন ভোল্টেজ দেয়া আছে, 3 ফেজ সিস্টেম। ওর কোশ্চেন আছে যে ও বলছে যে প্রবলেমে 3 ফেজ বলিনি, এখন আন্ডারগ্রাউন্ড কেবল বা 11 কেবি এই যে হায়ার ভোল্টেজ আছে যেগুলো, এইগুলো সচরাচর ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এইসব জায়গায় ব্যবহার হয়। ওই 400-র উপরে গেলে সবই এখন 3 ফেজ, এটা বলে দাও। হ্যাঁ, তো এখন দেখো যে ওই যে তো কিছু জিনিস আছে যে এখানে যে তোমার ট্রান্সমিশন সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে কথা বলতেছি আমরা। তো এর আগে তোমাদেরকে একটা ক্লাস নেওয়ার সময় আমি বলেছিলাম যে ইলেকট্রিসিটিটা কিভাবে ফ্লো হয় আর কি জেনারেটিং স্টেশন থেকে। তো তোমরা যেহেতু ট্রান্সফরমার পড়েছো, তো আমার ধারণা ছিল আর কি যে তোমরা কিছুটা হলে মানে এই জিনিসগুলো কিছুটা আইডিয়া থাকার কথা আর কি। না থাকলেও স্যার যেটা বললো আর কি যে তোমার ওই তোমার বাসা বাড়িতে আমরা কি সিঙ্গেল ফেজ সাপ্লাই ইউজ করতেছি, ঠিক আছে? বাট তোমার ইন্ডাস্ট্রিয়াল মোটর লোড কানেকশন দেওয়ার জন্য আমরা 3 ফেজ সাপ্লাই ইউজ করি, ঠিক আছে? আর তার বাইরে যে তোমার যে আমাদের যে জেনারেটিং স্টেশন থেকে পাওয়ার জেনারেট হচ্ছে, তারপর ট্রান্সমিট হয়ে তারপর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যে আসতেছে, তো ওইখানে কিন্তু 3 ফেজ লাইন আমরা ইউজ করি, ঠিক আছে? তো 3 ফেজ লাইন যখন আমরা 11 কেবি বলতেছি, এটা মিন করতেছে লাইন টু লাইন ভোল্টেজ, ঠিক আছে? তো লাইন টু লাইন যেহেতু ভোল্টেজ, তো এটা মানে 3 ফেজ সিস্টেম, ঠিক আছে? তো এগুলো আসলে ডেল্টা কানেকশনও থাকে, ওয়াই কানেকশন থাকে, কোন সাইডে কি থাকে ট্রান্সফরমারের, এগুলো আসলে তোমরা সবই জানবা যখন এই ট্রান্সমিশন লাইন নিয়ে বা আরো ডিটেইলস যখন থার্ড ইয়ারে তোমরা পড়বা আর কি। ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এই পাওয়ার সিস্টেমের কিছু কোর্স আছে, ওই কোর্সগুলোতে এগুলো ডিটেইলস বলা হবে। তো ফর দা টাইমিং যেহেতু এই টার্মগুলো আসছে, আমরা জাস্ট একটু সংক্ষেপে বলতেছি। জাস্ট এটা 3 ফেজ সিস্টেম, ঠিক আছে? তো যার কারণে ক্যালকুলেশনটা এরকম, ঠিক আছে? তো এনিওয়ে, সো এখন দেখো যে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড কেবল, এখানে তোমার ওভারলোডিং ক্যাপাসিটিটা আমরা ইনক্লুড করব। হ্যাঁ, তো আমরা অ্যালাউ করতেছি নরমালি আন্ডারগ্রাউন্ড সিস্টেমে আমরা যখন ডিজাইন করি তখন 20% ওভারলোড ধরে কারেন্টটা ক্যালকুলেট করি। তো কারেন্ট এখানে যে কারেন্টের যে ভ্যালুটা পাচ্ছি, এটাকে এট 20% ওভারলোড ক্যাপাসিটি আমি কনসিডার করব। কনসিডার করে আমি কেবল সিলেক্ট করব, আন্ডারগ্রাউন্ড কেবলটা সিলেক্ট করব। তাহলে এখন জিজ্ঞেস করো কেন আমরা 20% ওভার আচ্ছা, রেটিং করে রাখছি, এটা জিজ্ঞেস করো, ওদের কোনো আইডিয়া আছে কিনা, কেউ আচ্ছা বলতে পারবা? তোমাদেরকে আনসারটা তো আমি একটু বলেছি কিছুক্ষণ আগে। যাই হোক, স্যার √3 বলে দেওয়ার আগ মুহূর্তে আমি যে কথাটা বলছি ওখানে আনসারটা ছিল, বলো তোমরা। স্যার ফিউচারে যদি লোড বাড়ে স্যার তখন স্যার ফিউচার এক্সটেনশন যদি তুমি করতে চাও, আরো বেশি কোনো কিছু লোড বাড়াইতে চাও, হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট প্রসিড করো। হ্যাঁ নরোত্তম শুরু করো।
নয়তো শোনা যাচ্ছে? নয়তো আমাকে কি শুনতে পারতেছো তোমরা? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। তাহলে তোমার স্যারের ডিসকানেক্ট হয়েছে মনে হয়। নেটওয়ার্ক উইক হয়েছে তোমার স্যারের। স্যার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখন আচ্ছা আমি আবার শেয়ার করছি। আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার। বুঝা গেছে। জি স্যার, হুম। কল দিয়েছিল। আচ্ছা আচ্ছা সবাই লক্ষ্য করো, আমরা এখানে ছিলাম, ঠিক আছে? তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কারেন্ট কত হবে যদি আমরা 20% ওভারলোড কনসিডার করি, তাহলে কারেন্ট কত হবে এটা আমরা বের করেছি এখান থেকে, ঠিক আছে? তো এই কারেন্ট ধরে আমরা মানে সাইজ সিলেক্ট করব। তাহলে এই কারেন্টের জন্য আমাদের কেবলের সাইজ কত হবে এটা আমরা এখন সিলেক্ট করব, ঠিক আছে? তো এখন দেখো যে এর জন্য আমাদের যে আন্ডারগ্রাউন্ড কেবলের যে টেবিল আছে এই টেবিলে আমাদেরকে যেতে হবে। তো এটার জন্য আমরা যাচ্ছি টেবিল 14.7, ঠিক আছে? বইয়ে তোমাদের আছে 14.7। তো এখানে দেখো যে আমার যে কারেন্ট রিকোয়ারমেন্ট আছে সেটা হলো 18.9984।
18.984। তাহলে এই টেবিলে দেখো যে খেয়াল করো যে এখানে আমরা এগুলো কারেন্ট রেটিং, ঠিক আছে? এখানে কারেন্ট রেটিং, এই কলামটা খেয়াল করো, এই কলামটা আমরা দেখবো। উপরের যে ক্যাপশন গুলো এগুলো নিয়ে আসা হয় নাই, এনিওয়ে সো জাস্ট এই কলামটা খেয়াল করো, এটা সাইজ, তোমাদের যেহেতু একটা আইডিয়া আছে। তো এখন এখানে খেয়াল করো 14.7 এ আমরা দেখতেছি যে এখানে আছে তোমার এটা হলো সিঙ্গেল কোর কেবলের জন্য, আর যেহেতু এটা আমাদের 3 ফেজ সিস্টেম, তো 3 কোরের জন্য 3 অর মোর কোরের জন্য হলো এই কলামটা। তো এই কলামটা খেয়াল করো যে এই কলাম থেকে তুমি কোন কেবলটা সিলেক্ট করবা। স্যার প্রথমটা সিলেক্ট করবা, হ্যাঁ, যেহেতু এর নিচে কিছু নেই তো এই কারণে প্রথমটা সিলেক্ট করবো। তো তাহলে প্রথম কেবলটা আমরা সিলেক্ট করতেছি, যার ক্রস সেকশনাল এরিয়া হলো 25 মিলিমিটার স্কয়ার। তো স্কয়ার মিলিমিটার, হ্যাঁ, 25 স্কয়ার মিলিমিটার আন্ডারগ্রাউন্ড কেবল ইজ সুইটেবল, হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করেছি। তো এখন আসো আমরা দেখবো যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ উইদিন লিমিটের ভিতরে আছে কি না। তো এটা দেখার জন্য আমাদেরকে জানতে হবে লেংথ কত লেংথ আমাদেরকে রান করতে হবে। তোমাদের এখানে লেংথ দেওয়া আছে 500 মিটার, ঠিক আছে? তো আগে যে টেবিল ছিল এর সাথে কিন্তু তোমার এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু লেংথ রান করলে এটা দেওয়া ছিল, কিন্তু এই টেবিলে একসাথে দেওয়া নেই। এই টেবিলে এটার ক্ষেত্রে মানে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ডাটা টেবিল গুলো যেভাবে দেওয়া আছে সেটা হলো যে তোমার বলে দেওয়া আছে যে তোমার এরিয়া যদি এত স্কয়ার মিলিমিটার হয় তাহলে তোমার মানে সিঙ্গেল কোর কেবল এবং মাল্টি কোর কেবলের ক্ষেত্রে, হ্যাঁ, কোনটার ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা কলাম দেখো দেওয়া আছে, কোনটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স পার কিলোমিটারে দেওয়া আছে ভ্যালু, ঠিক আছে? তাহলে দেখো যে এই টেবিলে আমরা আসলাম, আমরা দেখবো রেজিস্ট্যান্স পার কিলোমিটারে কত দেওয়া আছে। তো এই টেবিলে তুমি খেয়াল করো এটা হলো যে মাল্টি কোর কেবলের জন্য, মানে আমাদের 3 কোর কেবল, তাহলে এই কলামটা আমরা দেখবো, হ্যাঁ, এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। আর এটা হলো সিঙ্গেল কোর কেবলের জন্য, যেহেতু আমরা মাল্টি কোর কেবলের ক্ষেত্রে দেখবো, দ্যাট মিন্স 3 কোর কেবলের ক্ষেত্রে আমাদের জন্য রিকোয়ার্ড কলাম হলো এটা, ঠিক আছে? এই কলামটা দেখবো। তো আমার কেবলের সাইজ ছিল 25 মিলিমিটার স্কয়ার। তাহলে এই সাইজের জন্য আমি দেখবো যে রেজিস্ট্যান্স কত আছে পার কিলোমিটার। রেজিস্ট্যান্স দেওয়া আছে 1.102, ঠিক আছে? এত রেজিস্ট্যান্স 1 কিলোমিটার লেংথের রেজিস্ট্যান্স হলো 1.102, ঠিক আছে? তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখন আমি কনভার্ট করব আমার যে লেংথ আছে ওই লেংথে, মানে আমাদের লেংথ আছে মানে 0.5 কিলোমিটার অথবা 500 মিটার। তাহলে এখানে তোমাদেরকে আমি টেবিল থেকে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে এই কেবলের 1.102 ওহম পার কিলোমিটার, ঠিক আছে? 1 কিলোমিটারের জন্য এত ওহম, তাহলে 500 মিটারের জন্য কত ওহম হবে, হ্যাঁ, রেজিস্ট্যান্স, এটা আমরা বের করতে পারবো না এখান থেকে? এটুকু ক্লিয়ার কিনা সবাই? দেখো আচ্ছা, তাহলে এখান থেকে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি। তো রেজিস্ট্যান্স যদি পেয়ে যাই তাহলে ভোল্টেজ ড্রপ বের করতে পারবো, কারণ কারেন্ট আমি জানি, কারেন্ট তো এটা আমার, ঠিক আছে? তার রেজিস্ট্যান্স জানি, তো কারেন্ট এবং রেজিস্ট্যান্স জানলে এই ইকুয়েশন থেকে আমরা ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাচ্ছি। তাহলে ভোল্টেজ ড্রপ হলো 18.120 ভোল্ট, ঠিক আছে? তো এখন এটা উইদিন পারমিসিবল লিমিটে আছে কিনা এটা তোমরা ইজিলি চেক করতে পারবা, যেহেতু এখানে 11 কেভি, হ্যাঁ, 11 কেভি যদি ফর এক্সাম্পল 11 কেভি যদি 12.5% নেও কত ভোল্টেজ আসে তোমরা দেখো। এটা আসলে তো ক্যালকুলেশন করে দেখার প্রয়োজন নেই, তুমি বুঝতে পারতেছো যে এই ভোল্টেজটা তোমার উইদিন পারমিসিবল লিমিটের ভিতর আছে, তাই তো? ওটা কিলো ভোল্টে আছে, কিলো ভোল্টের পার্সেন্টেজ নিবা, ঠিক আছে? আর এখানে তো ভোল্টেজ আসতেছে। ক্লিয়ার কিনা আমার কথা? তাহলে আমরা যে কেবলটা সিলেক্ট করেছি এটা সুইটেবল, ঠিক আছে? বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তো বোঝার কথা আর কি, জাস্ট এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ, আগে যেমন তোমার মিটার দেওয়া ছিল এত মিটারে 1 ভোল্ট ড্রপ এরকম ভাবে দেওয়া ছিল, এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, যার কারণে রেজিস্ট্যান্স যেহেতু জানি, কারেন্ট যেহেতু জানি, আমি ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে পারবো। তো ভোল্টেজ ড্রপ যদি আমি বের করতে পারি, হ্যাঁ, তাহলে ভোল্টেজ ড্রপ এত আমার জানা আছে যে এখন পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত আছে, এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে এটা কি বেশি না কম, আমরা ইজিলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা ডিসিশন নিতে পারতেছি যে আমরা যে কেবলটা সিলেক্ট করেছি এটা সুইটেবল কিনা। আচ্ছা, এটা একটা প্রবলেম। তারপরে আরো দুইটা 4, 5, 6 তিনটা প্রবলেম করাবো, ঠিক আছে? তো এনিওয়ে, সো নাম্বার 4, কেউ একজন পড়ো এই প্রবলেমটা, আমি রোল নাম্বার বলে দেই বেটার। 98, রোল নাম্বার 98। ইয়েস স্যার। তুমি একটু পড়ো প্রবলেম।
A 33 kilovolt substation is to be connected to an 11 kilovolt step-down substation, which is at a distance of 1.5 kilometer by a underground cable. If the size of the transformer is the step-down substation is 500 kilovolt ampere, determine the size of the cable. আচ্ছা, তো তোমাকে এখানেও কেবল সাইজ ক্যালকুলেশনের একটা প্রবলেম, আমার কেবল সাইজ ডিটারমাইন করার একটা প্রবলেম। আমাদের এখানে লক্ষ্য করো যে এটাও আন্ডারগ্রাউন্ড কেবলের প্রবলেম, ঠিক আছে। তো এখানে 1.5 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। তো 500 কেভিএ দেওয়া আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে, কিছু ভ্যালু দেওয়া আছে যেগুলো থেকে আমরা ক্যালকুলেশনটা করবো আগের মতোই। তো এখন খেয়াল করো যে এখানে আমরা ফার্স্ট যে কাজটা করি, এই ধরনের প্রবলেম থাকলে আমরা কারেন্ট কত ক্যারি করবে, হ্যাঁ, আমার কারেন্ট রিকোয়ারমেন্টটা কত এটা বের করে নিই। তো এখানে 500 কেভিএ দেওয়া আছে, হ্যাঁ। তো 33 কেভি সাবস্টেশন, 33 কেভি ভোল্টেজ, 500 কেভিএ দেওয়া আছে। এখান থেকে আমরা ইজিলি কারেন্টটা ক্যালকুলেট করতে পারি, হ্যাঁ। কারেন্ট ক্যালকুলেশনের ফর্মুলাটা এর আগের প্রবলেমে আমরা এক্সপ্লেন করেছি, এবং এটা তো যেহেতু ওয়েল নোন একটা ইকুয়েশন থেকে আসছে, তোমরা জানো, ঠিক আছে। তো কারেন্ট আমরা বের করতেছি। কারেন্ট বের করার পর যেহেতু আন্ডারগ্রাউন্ড কেবল, আগে বলেছি তোমাদেরকে যে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে আমরা যখন মানে কোনো কিছু চেঞ্জ করা যেহেতু ডিফিকাল্ট, তো এই কারণে আমরা ওভারলোড ক্যাপাসিটি অবশ্যই কনসিডার করব ফিউচার এক্সটেনশনের জন্য, বা কোনো কারণে যদি লাগে প্রয়োজন পড়ে আমরা ডিজাইনটা করব কিছু ওভারলোড ক্যাপাসিটি কনসিডার করে। তাহলে ওইখানে 8.75 এম্পিয়ার পাচ্ছি। তো ইউজুয়ালি দ্য স্ট্যান্ডার্ড রুল হলো যে আমরা 20% ওভারলোড ক্যাপাসিটি কনসিডার করি কারেন্টের, ঠিক আছে। তো এখন 20% ওভারলোড যদি এর সাথে কনসিডার করি, তাহলে আমরা যে কারেন্ট পাচ্ছি ফাইনালি সেটা হলো যে 10.5 এম্পিয়ার। তার মানে 10.5 এম্পিয়ারের জন্য যে কেবল আমাদেরকে কেবল সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ডাটা টেবিল থেকে। তো এই কাজটা এখন আমরা করব। যে ফার্স্ট কাজ হবে আমাদেরকে যে এটা অ্যাজ ইউজুয়াল এটা 3 ফেজ সিস্টেম। তো ফার্স্ট কাজ হবে আমরা যে একটা কেবল আমরা সিলেক্ট করব, একটা কেবল চয়েস করব, ডাটা টেবিল থেকে একটা কেবলকে আমরা সিলেক্ট করব। তো এটা করার জন্য আমাদের আছে 14.11 এই টেবিল আছে, এই টেবিল না 14.10 থেকে সিলেক্ট করব কেবলের সাইজ, আর 14.11 থেকে সিলেক্ট করব আমরা রেজিস্ট্যান্স। হ্যাঁ, একটু পরে তোমাদেরকে রেজিস্ট্যান্স কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও দেখাবো। অলরেডি আমি একটা প্রবলেম এক্সপ্লেন করেছি যে রেজিস্ট্যান্স দেওয়া থাকলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি। তো এনিওয়ে, সো এখন আমরা 14.10 এই টেবিলে চলে যাচ্ছি। এই টেবিলে দেখো যে তোমার আমার কারেন্ট রেটিং হলো 10.5 এম্পিয়ার। তো কারেন্ট রেটিং যদি 10.5 এম্পিয়ার হয়, আমরা এটা আন্ডারগ্রাউন্ড কেবল, আমরা গ্রাউন্ডে কনসিডার করব। তো এটা ডাক্টেও থাকতে পারে, ইন এয়ার মানে কি সারফেসে যদি থাকে কন্ডাক্টরটা প্লেস করা। তো এখানে আমরা এই কলামটা দেখবো, ঠিক আছে। এই কলামটা দেখো, এই কলামটা দেখবো যেহেতু আন্ডারগ্রাউন্ড কেবল, এটা গ্রাউন্ডে আছে আমরা ধরে নিচ্ছি। তো এই আন্ডারগ্রাউন্ডে আমরা এই কলামটা দেখবো কারেন্ট রেটিং এর জন্য। তো এখন আমার কারেন্ট রিকোয়ারমেন্ট হলো 10.5 এম্পিয়ার, সম্ভবত ছিল 10.5 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাকে বলো যে এখান থেকে তুমি কোন কেবলটা সিলেক্ট করবা, কোনটা? স্যার 150 এম্পিয়ার। হ্যাঁ, 70 স্কয়ার মিলিমিটার এই কেবলটা সিলেক্ট করবো আমরা, ঠিক আছে। প্রথমটা সিলেক্ট করবো, ঠিক আছে। তাহলে প্রথমটা যদি সিলেক্ট করে আমরা দেখবো এটা পারমিসিবল ভোল্টেজ ড্রপকে এক্সিট করে যাচ্ছে কিনা। এই কেবলটা সিলেক্ট করলে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই কেবলের জন্য যে এই পার্টিকুলার প্রবলেমের জন্য 33 কেবলের ডাটা কিন্তু আমরা দেখতেছি, 33 কেবলের ডাটা, 33 কেবি কেবলের ডাটা আমরা দেখতেছি। তো এর জন্য এর ইম্পিডেন্স দেওয়া আছে, এই কেবলের দেখো যে রেজিস্ট্যান্স দেওয়া আছে পার কিলোমিটারে। তাহলে আমরা সিলেক্ট করেছি 70 স্কয়ার মিলিমিটার। তো তার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, যেহেতু এটা মাল্টি কোর কেবল, 3 কোর কেবল, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 0.4068 ওহম, ঠিক আছে। 0.4068 পার কিলোমিটারে রেজিস্ট্যান্স। তাহলে আমাদের যে কেবলটা রান করবে কত কিলোমিটার? প্রবলেমে কত কিলোমিটার দেওয়া আছে? স্যার 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। তাহলে এখানে 1 কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.4068 ওহম। তাহলে 1.5 কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্স কত হবে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের ভ্যালু জানি আমি, কারেন্টের ভ্যালু জানি, তাহলে আমরা ইজিলি এখান থেকে কারেন্টের ভ্যালু এখানে জানি, ঠিক আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু জানি, তাহলে এখান থেকে ইজিলি আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে পারবো। তো ভোল্টেজ ড্রপ আমরা পাচ্ছি, আমি ক্যালকুলেশন করে তোমাদের এক্সপ্লেন করতেছি না, কারণ এরপরে আরো দুটো প্রবলেম আছে, ওই প্রবলেম দুটোও ইম্পর্টেন্ট, ওখানে একটু আমি সময় নিব। তো যার কারণে জাস্ট এই ক্যালকুলেশন গুলো খুবই সিম্পল, ঠিক আছে। ভ্যালুগুলো বসাবা, ক্যালকুলেট করবা। তো 11.09 ভোল্ট আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি, জাস্ট মোমেন্ট, এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এটা পারমিসিবল লিমিটের ভিতরে আছে, ঠিক আছে। 33 কেবি যে তোমার ভোল্টেজ, তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এখানে
উইদিন পারমিসিবল লিমিট। তো আমাদের যে এখানে রেটিং দেওয়া আছে এটা তোমার হাই টেনশন কেবল, ঠিক আছে? হাই টেনশন কেবলে আমাদের আমাদের লিমিট কত? 12.5% ধরি, ঠিক আছে? তো 12.5% হলো ভোল্টেজ ড্রপের পারমিসিবল লিমিট। তো যার কারণে এটা উইদিন লিমিটে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এনিওয়ে, সো নেক্সট যে প্রবলেমটা আছে এটা আমি নেক্সটে যাওয়ার আগে নরোত্তম, এই প্রবলেমটা আবার দেখাও। এখানে একটা কনফিউশন, ওরা মানে কনফিউজড হওয়ার কারণ আছে, ওরা হইছে কিনা সেইটা আগে জিজ্ঞেস করো। ওখানে একটা 11 কেবিও দেওয়া ছিল, 33 কেবিও ছিল, ওরা যে 11 কেন করলো না এটা কি বুঝছে কিনা আগে জিজ্ঞেস করো। আচ্ছা, স্যার যে কোশ্চেনটা করেছে তোমাদেরকে যে এই যে একজন পড়েছো প্রবলেমটা একজন পড়েছো, পড়ার সময় তোমাদেরকে কিছু ভ্যালু ও অ্যানাউন্স করছে, কিছু ভ্যালু, যেমন 33 কেবি 11 কেবি। তো স্যারের যে কোশ্চেনটা, যে আমরা যখন ক্যালকুলেশনটা করতেছি আমরা 33 কেবি নিয়ে ক্যালকুলেশন করতেছি, 11 কেবি নিয়ে করতেছি না। হ্যাঁ, ক্যালকুলেশনে কনসিডার করছি 33 কেবি। এটা তোমরা বুঝেছো কিনা? এনি আইডিয়া? জি স্যার, আমরা যেই লাইনটা ইউজ করতেছি স্যার, ওখানে তো স্যার যাবে 33 তে, 11 তো পরে ট্রান্সফর্ম হবে। যেহেতু এটা ডিসটেন্স এভাবে দেওয়া আছে তোমার, মানে 33 কেবি থেকে 11 কেবি, ছোট্ট একটা ট্রান্সফর্ম, এইটা সাবস্টেশন আর আরেকটা স্টেপ ডাউন সাবস্টেশন, এইকে তুমি বলে দাও না একটা ছোট্ট করে আইকে এখানে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওরা আরেকটু একটা ওই কেবল দিয়ে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আইকে দাও এই প্রবলেমের উপর, ওই লাল কালি দিয়ে। আচ্ছা, এখানে খেয়াল করো যে 33 কেবি সাবস্টেশন ইজ কানেক্টেড টু 11 কেবি স্টেপ ডাউন সাবস্টেশন। তো এখানে একটা সাবস্টেশন আছে, হ্যাঁ, সাপোজ আমি এরকম ভাবে আঁকি, ট্রান্সফরমার থাকে সাবস্টেশনে, ঠিক আছে? তারপর সিটিপিটি থাকে, সব আঁকতেছি না, ঠিক আছে? তো এই যে কানেকশনটা, এটার কথাই তো বলতেছেন স্যার, দুটো সাবস্টেশন এখানে কানেকশন দিবা। এটা তো 33 কেবি লাইন, এই লাইনটা হলো 33 কেবি, হ্যাঁ, আর এটা হলো 11 কেবি সাবস্টেশন, এর সাথে কানেক্টেড হবে। পরে যেটা যাবে সেটা 11 কেবি হবে। হ্যাঁ, তো এটা হলো 11 কেবি সাবস্টেশন, আর এখান থেকে আসতেছে, ঠিক আছে? তো 33 কেবি লাইন আসতেছে, তো যার কারণে এটা এরকম, ঠিক আছে? যেমন আমাদের ক্যাম্পাসে যে লাইন আসছে, আমাদের ক্যাম্পাসে আমাদের বিল্ডিং এর পাশে দেখবে একটা সাবস্টেশন আছে, ওখানে কিন্তু 33 কেবি বা 11 কেবি ট্রান্সফরমার আছে। তো এরকম আর কি, যে তোমার মিররডাঙ্গা থেকে ওখানে লাইন আসতেছে। তো জাস্ট এই সাইডে 13 মানে 132 কেবি দাও, আর ওর এখানে 32/11 দাও। সেটা ভালো হবে। এই জিনিসগুলো তো তোমরা অবশ্য বললে ভালো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারবা। তারপর তুমি ট্রান্সফরমার যেহেতু একটু পড়ছো, ঠিক আছে? এখানে 132/33 কেবি, হ্যাঁ, একটা গ্রিড সাবস্টেশন, ঠিক আছে? এটা একটা গ্রিড সাবস্টেশন, এগুলোকে বলে গ্রিড সাবস্টেশন, ঠিক আছে? আর এখানে 33/11 কেবি, 11 কেবি, ঠিক আছে? তো আমরা তো এই যে ট্রান্সমিট করি, হ্যাঁ, যেমন মনে করো এটা 230/33 কেবিও হতে পারে, ট্রান্সমিট করি হাই ভোল্টেজে, যেগুলো নিয়ে আর কি বেশি কথা বলি নাই, কারণ তোমরা যেহেতু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করার সময় পড়বা। বাট তো ট্রান্সমিট করতেছি হাই ভোল্টেজে, প্রথম সেকেন্ড ক্লাসে আমি বলেছিলাম একটু তোমাদেরকে, ঠিক আছে? ট্রান্সমিট করছি হাই ভোল্টেজে, তারপরে আমরা কি করতেছি, এটাকে আবার স্টেপ ডাউন করতেছি ডিস্ট্রিবিউশন সাইডে, ঠিক আছে? তো এটা 33 কেবিতে স্টেপ ডাউন করতেছি, এটা ডাইরেক্টলি 11 কেবিতেও স্টেপ ডাউন করতে পারি। বাট এই যে এখানে যে প্রবলেমটা আছে, এখানে দেওয়া আছে যে 33 মানে 132 কেবি বা 230 কেবি থেকে 33 কেবি করা হচ্ছে, একটা সাবস্টেশন আছে, তারপর এটাকে আবার কানেক্ট করতেছি 33/11 কেবিতে। তো যার কারণে এখানে যে লাইনটা আছে, এই লাইনটাতে আমার যে ভোল্টেজ, এই লাইনটার যে ভোল্টেজ লেভেল, এটা 33 কেবি। তো যার কারণে প্রবলেমটা এভাবে সলভ করা হয়েছে, ঠিক আছে? আর কিছু বলবো স্যার এখানে? তো ওদের কোনো প্রশ্ন আছে কিনা, ওরা বুঝতে পারলে হলো। ওদেরকে জিজ্ঞেস করে ওরা ক্লিয়ার কিনা। তোমরা ক্লিয়ার কিনা? আগের ম্যাথটা এই ম্যাথটার ভিতর ডিফারেন্স। হ্যাঁ, বলো। আগের ম্যাথটা আর এই ম্যাথটার ভিতর ডিফারেন্স। আচ্ছা, এই ম্যাথ গুলো সিমিলার, কিন্তু এটা তোমার জাস্ট ওই তোমার এই যে এখানে যে দুইটা সাবস্টেশন, এই কথাটা এখানে ছিল না। এটা 11 কেবি এতে আছে, একটা সাবস্টেশনে আছে। প্রবলেম গুলো সিমিলার আর কি, দুইটা প্রবলেম নিয়ে আসছে আর কি, দুই রকম আর কি। জাস্ট একটা প্রবলেম আমি মনে করে যে বলে দিচ্ছি, এরপরে যদি আরেকটা প্রবলেম বলি, আমার যে ইন্টেনশনটা ছিল যে একটা প্রবলেম বলার পর আরেকটা সিমিলার টাইপ প্রবলেম বললে, একটা প্রবলেম যদি কেউ কোনো কারণে মিস করো, পরের প্রবলেমটা গিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা 11 কেবি ছিল, ঠিক আছে? 11 কেবি সাবস্টেশন ছিল, ফ্রম 11 কেবি সাবস্টেশন, ঠিক আছে? ফ্রম 11 কেবি সাবস্টেশন থেকে 11 কেবি সাবস্টেশনে কি থাকে, তোমার মনে করো 11 কেবি থাকে এই পাশে, আর এই পাশে থাকে তোমার 415 ভোল্ট বা 0.415 কেবি। 433 ভোল্টও ইউজ করে অনেক জায়গায়, অনেক ট্রান্সফরমার আছে। তো এনার্জি প্যাকেট ট্রান্সফরমার গুলো তোমরা দেখবা যে 415 ভোল্টের, ঠিক আছে? মানে 0.415
কেবি, তো এরকম সাবস্টেশন ছিল এটা, ঠিক আছে, 11 কেবি। আর এখন যেটা দেখাচ্ছি এটা তোমাদের এই যে একপাশে 3311 আর এখানে মনে করো যে এই ভোল্টেজটা দেওয়া নাই, তো এটা 132 হইতে পারে, 230 হইতে পারে, আর এই পাশে 33। তো বেসিক খুব মানে তোমার ক্যালকুলেশন বা অন্যান্য প্রসিডিওরে কোনো ডিফারেন্স নাই আর কি। আমি দুইটা প্রবলেম নিয়ে আসছি, উদ্দেশ্যটা ছিল যে একটা প্রবলেম যদি কেউ কোনো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং মিস হয়, ফর এক্সাম্পল আমি রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনের কথা বলতেছি বা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের কথা বলতেছি, তাহলে পরের প্রবলেমটা দেখে যেন কেউ ক্যাপচার করতে পারে আর কি, কভার করা, দুইটা প্রবলেম কভার করাটা উদ্দেশ্য। এই কারণে জাস্ট মানে একটা প্রবলেম যদি কারো বুঝতে সমস্যা হয়, পরের প্রবলেমটা দেখলে যেন সে ক্লিয়ার হয়ে যায় আর কি, মানে একটা ওটার আবার রিভিশন করাচ্ছি আর কি। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো দুইটা প্রবলেমের ভিতরে ডিফারেন্স? জি স্যার। ডিফারেন্সটা এই আর কি। তো আগে যেমন প্রবলেমে যেমন 11 কেবির ডাটা দেখাইছি ফর এক্সাম্পল, এখন তোমাদেরকে মানে এটা যেমন 11 কেবির ডাটা ছিল, ঠিক আছে, ডাটা টেবিল দেখছি। এরপরের প্রবলেমটা যখন আমি 33 কেবিতে সলভ করেছি, 33 কেবি এর জন্য আর ওইটা 33 কেবি এর ডাটা দেখবা। তো এরকম কিছু জিনিস ছিল আর কি। ডিফারেন্স বলতে এরকম মানে মেথোডোলজিতে তেমন কোনো ডিফারেন্স নাই, একটা প্রসিডিউর যদি বুঝো অন্যটাও করতে পারবা সলভ। তো এখানে আসো, এই প্রবলেমটা একটু টাইম নিচ্ছি, তোমাদের 11টায় ক্লাস শেষ, আধা ঘন্টা টাইম আসছে, আমার একটা এক্সাম নিতে হবে আর দুইটা প্রবলেম সলভ করতে হবে। তো এনিওয়ে আমি চেষ্টা করতেছি আর কি, এই কারণে একটু ফাস্ট মুভ করছি, কারণ এই প্রবলেম গুলো তোমার বোঝা দরকার আছে। এখানে যে প্রবলেম গুলো আর লাস্টে যে দুইটা প্রবলেম আছে এখানে একটু বুঝতে হবে তোমাদেরকে, এগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে। যেহেতু তোমাদের হাফ এন আওয়ার টাইম আছে, তোমাদের 11:30টায় ক্লাস শুরু, আমি একটু এক্সটেন্ড করতে পারবো লাগলে, ঠিক আছে, কারণ আমি এখন বাজে 10:30, তার মানে 11টা, কয়েক মিনিট বেশি লাগলে আমি নিতে পারবো, অসুবিধা নাই, কারণ নেক্সট ক্লাসটা তোমাদের 11:30টায়। তো এনিওয়ে সো লক্ষ্য করো, নেক্সট ক্লাসটা তো আজকে হবে, তাই না? সিয়ার? জি স্যার। না হলে আমি একটু স্লো বলবো, ঠিক আছে, আর যদি হয় তাহলে হয়তো বা একটু ফাস্ট বলতে হবে আমার। স্যার নেক্সট ক্লাস তো হবে স্যার। হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আমি চেষ্টা করতেছি আর কি মডারেট স্পিডে বলার জন্য, যেন তোমরা বুঝতে পারো। জি স্যার। আচ্ছা এখন আমি পড়ে দিচ্ছি, তোমার পড়তে হবে না, ঠিক আছে। লক্ষ্য করো যে an LT 3-phase 4-wire, হ্যাঁ তোমরা খেয়াল করো যে আমি কি বলতেছি। 3-phase 4-wire distributor is to be designed for supplying to loads as shown in figure below. Determine the size of SCSR conductor. SCSR মানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। এগুলো তোমার ইউজ হয় ওভারহেড লাইনে, ওভারহেড ট্রান্সমিশন লাইনে আমরা ইউজ করি। তো ওভারহেড লাইনে আমরা ইউজ করি। ডিটারমাইন দ্য সাইজ অফ SCSR conductor for phases and neutral. Assume power factor of the load as 0.8 and voltage at the substation is 420 volt. ঠিক আছে, তো পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তো এখানে 3-phase 4-wire সিস্টেম আছে, তার মানে 3টা ফেজ একটা নিউট্রাল কানেকশন আছে, ঠিক আছে। তো এখন দেখো এটা হলো আমার সাবস্টেশন, তোমরা ফিগারটা খেয়াল করো তাহলে প্রবলেমটা বুঝতে পারবে। এটা সাবস্টেশন, এখান থেকে তোমার মানে আমরা বিভিন্ন লোডকে ডিস্ট্রিবিউট করব বিভিন্ন পয়েন্টে। দেখো বিভিন্ন পয়েন্ট ইন্ডিকেট করা আছে, এ বি সি ডি। তাহলে এখান থেকে এ ডিসটেন্স হলো, মানে সাবস্টেশন থেকে এ পয়েন্টের ডিসটেন্স হলো 100 মিটার। সাবস্টেশন থেকে যদি চিন্তা করি ডি পয়েন্টের ডিসটেন্স কত? 400 মিটার। আবার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স ইউনিফর্ম আছে, 100 মিটার আছে। তো এখানে দেখো একটা 3-phase লোড আছে, এখানে 3-phase লোড আছে, এখানে 3-phase লোড আছে, এখানে 3-phase লোড আছে, ঠিক আছে। বিভিন্ন পয়েন্টে লোড কানেকশন দেওয়া আছে, 10 কিলোওয়াট ফর এক্সাম্পল, 12 কিলোওয়াট, 15 কিলোওয়াট, 13 কিলোওয়াট, এভাবে লোড কানেকশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখন তোমাকে বলছে যে তোমাকে ডিটারমাইন করতে হবে দা সাইজ অফ দা SCSR কন্ডাক্টর ফর ফেজেস এন্ড নিউট্রাল। নিউট্রাল এবং ফেজ দুইটার জন্যই এই তোমার সাইজটা সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আমার 4-wire সিস্টেম, ফার্স্ট থিং হলো এটা, ঠিক আছে, 4-wire সিস্টেম, তার মানে 3 ফেজ এবং একটা নিউট্রাল থাকবে। তো এখন আমাকে সাইজ সিলেকশন করতে গেলে প্রথমে যে কাজটা আমরা করব, যে আমরা এখানে যে কারেন্ট কত এটা বের করে নিব, ঠিক আছে। আমি এর আগে বলেছি তোমাদের কারেন্ট কত এটা বের করতে হবে, ঠিক আছে। ইভেন তুমি এই প্রবলেমের ক্ষেত্রে যদি কারেন্ট নাও বের করো, ডেটা টেবিলে দেওয়া আছে, ডাইরেক্টলি আমরা ড্রপ ক্যালকুলেট করতে পারি। তারপর আমি জাস্ট কারেন্টটা যেহেতু প্রসিডিউর আমি এক ইউনিফর্ম রাখার জন্য সেম প্রসিডিউর ফলো করতেছি আর কি প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে। দেখো এখানে যদি আমি বলি, আমি এই ফিগারটা আবার ড্র করেছি পরের স্লাইডে, তো এই সেম ফিগার এখানে। তো এখানে যদি আমি বলি যে সেকশন এস তে লোড কত আছে, বা এবি তে লোড কত আছে, বিসি তে লোড কত আছে, সিডি তে লোড কত আছে, ঠিক আছে, তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবা। যেমন আমি যদি সিডি পয়েন্টের কথা বলি, আমি একদম এন্ড থেকে আসতেছি, তো দেখো এই পয়েন্টে ডি পয়েন্টে কত লোড আছে, কত লোড আছে 13। ক্যালকুলেশনটা খেয়াল করো, কত লোড আছে ডি পয়েন্টে? 13 কিলোওয়াট, ঠিক আছে, 13 কিলোওয়াট। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার।
13 কিলোওয়াট লোড আছে, আমি বসাচ্ছি, হ্যাঁ আমি একটা টেবিল তৈরি করব। আচ্ছা তারপর আসো সি পয়েন্টে, বিসি পয়েন্ট। তো এই পয়েন্টে লোড কত? এখানে আছে 15 আর এখানে আছে 13, দুইটাই তো অ্যাড হবে, মানে এদিক দিয়ে যে কন্ডাক্টরটা, তুমি এখানে যে কন্ডাক্টরটা আছে এটা তো মানে পুরো কারেন্ট তো ক্যারি করবে পুরো লোডের জন্য, ঠিক আছে? তার মানে এই পয়েন্টে যে যখন আমি বলতেছি বিসি ব্রাঞ্চের লোড, তখন কিন্তু আসবে 15 প্লাস 13 মানে 28। সিমিলারলি আমি যখন এই লোডের কথা বলতেছি, দেখো এখানে আসতেছে 15, 13 আর 12 মানে 40। তারপর আসতেছে তারপর সবগুলো অ্যাড হবে 15, 12, 13 আর এখানে আছে 10, 50 কিলোওয়াট এস এ পয়েন্ট, এস এ ব্রাঞ্চ, ঠিক আছে? এ পয়েন্ট। তো তো আমার লোড ডিস্ট্রিবিউশনটা হলো এরকম। এই ফিগার থেকে আমরা লোড কোন সেকশনে কত আছে এটা আমরা এখান থেকে আমরা বের করতে পারি। তো এখন যদি আমি কত কিলোওয়াট লোড আছে এটা যদি জানি, আমরা ইজিলি লোড কারেন্ট ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া আছে ফর সিম্পলিসিটি আর কি, মানে সিম্পল ভাবে ক্যালকুলেশনটা করার জন্য একটা টেবিলই দেওয়া আছে। সেখানে এই টেবিলটা একটু আমি হাইলাইট করছি তোমাদেরকে। এখানে টেবিলটা যদি দেখো, এখানে বলে দেওয়া আছে লোড ইন এম্পিয়ার্স অ্যাসিউমিং পাওয়ার ফ্যাক্টর 0.8 পাওয়ার ফ্যাক্টর ধরে, হ্যাঁ লোড কারেন্টের ভ্যালু এখানে দেওয়া আছে। এবং এই প্রথম যে কলামটা আছে এখানে লোড কিলোওয়াটে কত আছে, 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট পর্যন্ত লোড ডিফাইন করা আছে, ঠিক আছে? তার করেসপন্ডিং কারেন্ট দেওয়া আছে এবং ভোল্টেজ ড্রপ দেওয়া আছে ফর 100 মিটার লেংথ অফ এলটি 400 ভোল্ট 3 ফেজ 4 ওয়্যার ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? মানে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের যে ভোল্টেজ ড্রপ, হ্যাঁ তো ভোল্টেজ ড্রপ দেওয়া আছে 100 মিটার লেংথের জন্য, ঠিক আছে? তো আমরা আসলে এই টেবিলটাই ডাইরেক্ট ক্যালকুলেট করব, হ্যাঁ ডাইরেক্ট ইউজ করব। তো তোমাদের এখানে 400 ভোল্টের জন্য দেওয়া আছে, লেটস অ্যাসিউম ইট ফর দ্য টাইম বিং, হ্যাঁ 420 ভোল্ট, ঠিক আছে? আমি তো এখানে ভোল্টেজ লিখেছি 420 ভোল্ট, তোমরা এটা অ্যাসিউম করো 420 ভোল্ট। মানে বইয়ের প্রবলেমটা আসলে এখানে লিখতে ভুল করেছে, এটা 420 ভোল্ট হবে বা অন্য কোনো 420 ভোল্টে যদি এই ভ্যালুগুলোকে কনভার্ট করি তাহলে খুব একটা চেঞ্জ আসবে না, এভাবে চিন্তা করো। তাহলে তোমাদের এটা 420 ভোল্টের জন্য এই ডাটা টেবিলটা ধরে নাও, ঠিক আছে, ফর দ্য টাইমিং। তো 420 ভোল্টের জন্য এই ডাটা টেবিলটা দেওয়া আছে, হ্যাঁ 100 মিটার লেংথের। তার মানে তোমার কিন্তু লেংথ, মানে আমি এই কারণে বলতেছি ফর সিম্পলিসিটি, দেখো লেংথ কিন্তু 100 মিটার আছে। তো তুমি ইজিলি এখান থেকে এই টেবিলটা দেখে সবকিছু সব ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? তো যার কারণে এই টেবিলটাই আমরা জাস্ট ফলো করব এই প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে দেখো আমি যদি লোড কারেন্ট বের করতে চাই, কারেন্ট যদি বের করতে চাই তাহলে এখানে দেখো 50 কিলোওয়াট লোড আছে। আচ্ছা যদি 10 কিলোওয়াট লোড থাকে তার জন্য কারেন্ট কত? আমি যদি অ্যাসিউম করি পাওয়ার ফ্যাক্টর 0.8, তার জন্য কারেন্ট কত আছে? কত দেয়া আছে? 10 কিলোওয়াট লোড 18.11। আচ্ছা যদি আমি বলি 50 এম্পিয়ারের জন্য কত, তাহলে 50 কিলোওয়াটের জন্য কত তোমরা বের করতে পারবে না এখান থেকে? জি স্যার, কত আসবে? 90 পয়েন্ট সামথিং। 90 পয়েন্ট সামথিং, এই যে এই ভ্যালুটা আসবে, এক্স্যাক্টলি এই ভ্যালুটা আসবে। সিমিলারলি 40 এর জন্য কত, 40 কিলোওয়াটের জন্য 28 এর জন্য কত, 13 এর জন্য কত, এখান থেকে ডাইরেক্টলি আমরা এই ভ্যালুগুলো বসাতে পারি, ঠিক আছে? তার মানে তোমার জাস্ট মানে এম্পিয়ার রেটিংটা তুমি জানো, বুঝতে পারছো? কোন সেকশনের লোড কত, লোড মানে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা তোমার জানা, এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? এখন আসো পারমিসিবল ভোল্টেজ ড্রপ কত হবে সেটা বের করব। তো পারমিসিবল ভোল্টেজ ড্রপ যেহেতু 420 ভোল্ট সাপ্লাই, হ্যাঁ 3 ফেজ লোড, 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, তো এই কারণে আমরা এখানে যেহেতু 3 ফেজ লোড কানেকশন দেওয়া আছে, এই কারণে আমরা এখানে কনসিডার করতেছি কি পারমিসিবল ভোল্টেজ ড্রপ হলো গিয়া 5%। তো 5% যদি 420 ভোল্টের করি, আমি 21 ভোল্ট আছে। এর অর্থটা কি? এর অর্থ হলো তোমার যে ডিফারেন্স সেকশন আছে, হ্যাঁ এখানে 420 ভোল্ট, এখানে আমি বলেছি সাবস্টেশনের ভোল্টেজ হলো 420 ভোল্ট, এটা বলে দিয়েছি, হ্যাঁ। তার মানে তুমি যখন এখান থেকে এদিকে আসবা তাহলে এই বি পয়েন্টের ভোল্টেজ এ পয়েন্টের চেয়ে বেশি হবে না কম হবে? এটা আমাকে বলো তো একজন। স্যার কম। এটা যেহেতু রেডিয়াল সিস্টেম, তুমি যখন এদিকে যাবা, হ্যাঁ ডান দিকে যাবা, বি থেকে সিতে যাবা, সি থেকে ডিতে যাবা, তার মানে কি এখানে কন্ডাক্টরে কি ভোল্টেজ ড্রপ হবে, এখানে ড্রপ হবে, তার মানে ভোল্টেজ কমবে, ঠিক আছে? ভোল্টেজ কমবে, ঠিক আছে, তার মানে ভোল্টেজ ড্রপ হবে। তো এখন এই ভোল্টেজ ড্রপ গুলো আমি ক্যালকুলেট করব, ঠিক আছে? এবং পারমিসিবল ভোল্টেজ ড্রপ দেয়া আছে তোমার 21 ভোল্ট, আমরা ক্যালকুলেশন করেছি অলরেডি 21 ভোল্ট। এখন বিভিন্ন সেকশনের ভোল্টেজ ড্রপটা আমরা ক্যালকুলেট করব। তো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করার জন্য খুব সহজভাবে আমরা ক্যালকুলেট করতে পারি ভোল্টেজ ড্রপটা, ঠিক আছে? আমাদের যে ডাটা টেবিল দেওয়া আছে খেয়াল করো যে এস এস সেকশন
আমি যদি এই সেকশনকে কনসিডার করি, একটা সেকশন বুঝো, বাকিগুলো সিমিলার। এই এসএস সেকশনের যে ভোল্টেজ ড্রপ আছে এটা আমরা ক্যালকুলেট করব। তো এখন দেখো এখানে এসসিএসআর কন্ডাক্টর সাজেস্ট তুমি সিলেক্ট করছো, এটা তুমি সিলেক্ট করতে পারো যে কোনো কিছু, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ফর এক্সাম্পল এই প্রবলেম যিনি সলভ করেছে উনি এইভাবে সিলেক্ট করছে, সিলেক্ট করে দেখছে এটা ম্যাচ করে কিনা। যদি উইদিন পারমিসিবল ভোল্টেজ লিমিটের ভিতর থাকে তাহলে এটাকে আমরা সিলেক্ট করব, ফাইনালি বলবো যে এটা ঠিক আছে। তো এখন খেয়াল করো এখানে দেখো যে 3 অফ লেপার্ড 1 অফ বিভার। হ্যাঁ, তো এই কন্ডাক্টর গুলো আসলে দেখো এখানে ক্যাট আছে, রেবিট আছে, এরকম এই যে মানে এসসিএসআর কন্ডাক্টর, এই কন্ডাক্টর গুলো বিভিন্ন প্রাণীর নামে হয়। হ্যাঁ, এরকম দেখবে যে বিভিন্ন প্রাণীর নাম, এখানে যতগুলো নাম দেওয়া আছে সবগুলোই কোনো না কোনো প্রাণীর নাম দেওয়া আছে। হ্যাঁ, উইজেল, স্কুইরাল, এরকম প্রাণীর নামে দেওয়া থাকে। হ্যাঁ, প্রাণীর নাম দিয়ে ডিফাইন করা হয়, মানে এদেরকে প্রাণীর নাম ধরে বলা নাম দেওয়া হয়। তো এখন দেখো 3 অফ লেপার্ড আর 1 অফ বিভার, তার মানে এই প্রথমটা, এই তিনটা হলো ফেজ আর এটা হলো নিউট্রাল, এই কারণে এইভাবে লিখেছে। তো উনি এইভাবে সিলেক্ট করছে এই সেকশনের জন্য, এটা সিলেক্ট করছে। তার মানে এর করেসপন্ডিং ডেটা যদি দেখো প্রত্যেকটারই কিন্তু তোমার ওইভাবে ডেটা দেওয়া আছে। খেয়াল করো যে প্রথম যে এসএস সেকশনের জন্য যে কন্ডাক্টরটা সিলেক্ট করা হয়েছে, যে কেবলটা সিলেক্ট করা হয়েছে, এটা কিন্তু এই কেবলটা, মানে যখন আমি এসএস সেকশনের কথা বলবো তখন এই ডাটাটা দেখবো। সিমিলারলি যখন আমি বলবো তোমার ফর এক্সাম্পল লাস্টের সেকশনটার কথা বলি, সিডি সেকশনের কথা বলবো, সিডি সেকশন কি 3 অফ উইজেল এন্ড 1 স্কুইরাল, তাহলে 3 উইজেল 1 স্কুইরাল ফর নিউট্রাল, ঠিক আছে। তাহলে এই সেকশনের ডাটাটা দেখবো সিডি সেকশন যখন দেখবো। সিমিলারলি অন্য সেকশনের কথা আমি বলছি না এই কারণে, কারণ একটা বা দুইটা সেকশন তুমি বুঝো যদি বাকিগুলো বুঝে যাবা, সিমিলার ক্যালকুলেশন। তো ফার্স্ট সেকশনের ক্যালকুলেশনটা এই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটা খেয়াল করো যে এখানে আমার লোড কত এম্পিয়ারে এত, যদি আমি এম্পিয়ার দিয়েও ক্যালকুলেশন করতে পারি। আর যদি এম্পিয়ার দিয়ে তুমি না করতে চাও, এম্পিয়ার থেকে তুমি কিলোওয়াট, যেহেতু কিলোওয়াট দেওয়া আছে ডাটা টেবিলেও কিলোওয়াট আছে, কিলোওয়াট থেকেও আমি ডাইরেক্টলি এই প্রবলেমটা সলভ করতে পারি। হ্যাঁ, এসএস সেকশনের লোড কত ছিল 50 কিলোওয়াট। হ্যাঁ, আমি খুব সহজভাবে বুঝাচ্ছি যার কারণে কিলোওয়াট দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। এম্পিয়ার দিয়ে যদি তুমি ক্যালকুলেশন গুলো করো সেম রেজাল্ট আসবে। হ্যাঁ, 50 কিলোওয়াট, ঠিক আছে। 50 কিলোওয়াটের জন্য আমি এসএস সেকশনের যে কন্ডাক্টর সিলেক্ট করছি, এটা এই ডাটাগুলো দেখবো। তাহলে দেখো এটা ছিল আমার এসএস সেকশনের কন্ডাক্টর, তাই তো? এসএস সেকশনের জন্য যে কন্ডাক্টরকে চয়েস করেছি, যে কন্ডাক্টরটা চুজ করেছি, এই কন্ডাক্টরটা, এই কলামটা, তাহলে এর 10 কিলোওয়াট যদি হয় তোমার লোড, তাহলে এর জন্য যে ভোল্টেজ ড্রপ 100 মিটার লেন্থের জন্য যে ভোল্টেজ ড্রপ এটা হলো 1.07। তাহলে 50 কিলোমিটার যদি হয়, না 50 কিলোওয়াট যদি হয়, সরি 50 কিলোওয়াট যদি হয়, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে একটু ক্যালকুলেট করো তো, তোমরা ক্যালকুলেট করো। Sir, 5.35. দেখো এখানে কিন্তু 5.35 লেখা আছে এক্স্যাক্টলি, দেখছো? এই সেকশনে যে ভোল্টেজ ড্রপ হবে এটা কিন্তু এখানে লেখা আছে, ক্লিয়ার কিনা? ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তার মানে কি এই সেকশনের যে ভোল্টেজ ড্রপের ক্যালকুলেশনটা কিভাবে করা হয়েছে সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এসএস সেকশনের লোড কত ছিল 50 কিলোওয়াট, ঠিক আছে। তুমি কারেন্ট দিয়েও ক্যালকুলেশনটা করতে পারো, একই রেজাল্ট আসবে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি 50 কিলোওয়াট ছিল, তাহলে তোমার 10 কিলোওয়াটের জন্য ভোল্টেজ ড্রপ দেওয়া আছে এত 100 মিটার যদি লেন্থ হয়, ঠিক আছে। তাহলে 50 কিলোওয়াটের জন্য কত হবে সেটা আমরা ইজিলি বের করতে পারি এখান থেকে, ঠিক আছে। সিমিলারলি এবি সেকশনেও এই কাজটা করা হয়েছে, বিসি সেকশনেও এই কাজটা করা হয়েছে। বিসি সেকশনে ভোল্টেজ ড্রপ কবে হবে, সিডি সেকশনেও এই কাজটা করা হয়েছে। মানে চারটা ভাগ ছিল না, এখানে একটা ড্রপ হবে, এখানে ড্রপ হবে, এই সেকশনে ড্রপ হবে, এই সেকশনে ড্রপ হবে। তো প্রতিটা সেকশনে ড্রপ কত হবে এই ভ্যালুটা এখানে বের করা হয়েছে। এখন তোমার যে কাজ হবে এই ড্রপ গুলো সবগুলো অ্যাড করবা, অ্যাড করে দেখবা যে 21 ভোল্টের চেয়ে বেশি হয় না কম হয়। তোমরা অ্যাড করো কত আসে। It's 13.166. 13.166 নাকি 18.11?
5 কত 18.166 স্যার 18 পয়েন্ট সামথিং। তাহলে তোমার এখানে পারমিসিবল ভোল্টেজ আছে কত? ড্রপ 21 ভোল্ট। 21. তাহলে এখানে যে আমরা যেভাবে সিলেকশনটা করেছি, তাহলে কি এটা কি ঠিক আছে না নাই? তোমার ঠিক চয়েস আছে। তুমি যেভাবে চুজ করেছো এই এটা কি পারফেক্ট কিনা? এটা ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে অ্যারেঞ্জমেন্টটা সুইটেবল, ঠিক আছে। আর এখানে যে ভোল্টেজটা নয়েজ আসছে, এখানে যে ভোল্টেজটা আছে যা সেটা মাইনাস করে লেখা আর কি, যে কোন সেকশনে কত আর কি। হ্যাঁ, জাস্ট তুমি যদি মাইনাস করো যে 420 ভোল্ট ছিল, 420 ভোল্ট থেকে যদি এটা এই ড্রপ মাইনাস করো তাহলে এটা আসবে। হ্যাঁ, তো এরকম ভাবে লেখা আর কি জাস্ট। তো তো এই হলো ক্যালকুলেশন। সবাই কি ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছো কিনা প্রবলেমটা? খুবই সিম্পল একটা প্রবলেম কিন্তু, বুঝতে পেরেছো? তাহলে কেবলের সাইজ যখন আমি বলতেছি, তো তাহলে এই করেসপন্ডিং কেবলের সাইজ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যেমন এখানে সাইজের জন্য আরেকটা টেবিল আছে, এটা নেক্সট যে প্রবলেম আছে ওখানে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু এরকম সাইজ থাকে, সাইজটা আমি দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট একটা টেবিল আছে এই প্রবলেমে, দেখো সাইজগুলো লেখা থাকে কিন্তু এরকম 6/1 × 2.11 এরকম সাইজ ডিফাইন করা থাকে এসিএসআর কন্ডাক্টরের। এর অর্থ হলো যে এখানে 6.1 লিখতেছে না, এটা হলো গিয়ে যে আউটার মানে 6টা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আছে, আর আমরা বলতেছি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড, আর মাঝে একটা ইনার তোমার স্টিল রেইনফোর্সড কন্ডাক্টর আছে এটাকে শক্ত করার জন্য। তাহলে একটা স্টিল, এই 1 দিয়ে মিন করতেছে একটা স্টিল স্ট্র্যান্ড, আর এই 6 দিয়ে মিন করতেছে 6টা অ্যালুমিনিয়াম স্ট্র্যান্ড, ঠিক আছে। তো এটা মিন করে, এটা ইন্ডিকেট করতেছে এই 6.1 দিয়ে, আর এটা তো তোমার মিলিমিটারে তোমার ডায়ামিটার। এনিওয়ে, সো এই ধরনের প্রবলেম গুলো তোমরা সলভ করবা। লাস্ট যে প্রবলেমটা আছে আমি মুভ করছি, তোমাদের কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত যে টপিক গুলো পড়িয়েছি এর ভিতরে কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি তোমাদের কোশ্চেন না থাকলে আমি 6 নাম্বার প্রবলেম, ঠিক আছে, 6 নাম্বার প্রবলেমটা আমি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। এখানে লক্ষ্য করো, an 11 kV overhead line is to be erected for feeding a substation at a distance of 5 km, which has to feed the following connected LT load. Determine the size of the conductor and transformer. এখানে কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করতে হবে এবং ট্রান্সফরমারের সাইজ সিলেক্ট করবা, ঠিক আছে। এই দুইটা সাইজ সিলেক্ট করতে হবে, যার কারণে এই প্রবলেমটা আমি তোমাদেরকে নিয়ে আসছি এখানে দেখানোর জন্য আর কি। এখানে তুমি দেখতে পাবা যে ট্রান্সফরমারটা কিভাবে সিলেক্ট করি, এটাও ঠিক আছে। তো আমি কভার করার চেষ্টা করতেছি, কোনো কিছু না বুঝলে আমাকে ইন্টারাপ্ট করিও। আমার হাতে টাইম আছে 15 মিনিট প্লাস তোমাদের একটা টেস্ট নিব। হ্যাঁ, সাফিসিয়েন্ট টাইম আছে, ঠিক আছে, আমি বোঝাতে পারবো আশা করি। লক্ষ্য করো যে এখানে লাইটিং লোড আছে 210 কিলোওয়াট সিঙ্গেল ফেজ, ফ্যান আছে, এয়ার কন্ডিশন এই ধরনের লোড আছে 66 কিলোওয়াট, এটাও সিঙ্গেল ফেজ। আর ইন্ডাস্ট্রিয়াল লোড আছে 200 কিলোওয়াট, তো এটা হলো 3 ফেজ, ঠিক আছে। তো এই লোড গুলো দেওয়া আছে, তো এই লোড গুলাকে যদি ডিসটেন্স দেওয়া আছে 5 কিলোমিটার, 11 কেভি ওভারহেড লাইন, ঠিক আছে, এই ডাটা গুলো দেওয়া আছে। তো এখন এই লোড গুলোকে যদি আমি টেবিল আকারে প্লেস করি, তাহলে দেখো যে এখানে 210 কিলোওয়াট আছে, 66 কিলোওয়াট আছে, 200 কিলোওয়াট আছে, এই 3 ধরনের লোড দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে টেবিলে লেখা আছে এখানে। আচ্ছা, তাহলে লাইটিং লোড আছে, ফ্যান এন্ড এয়ার কন্ডিশন আছে, ইন্ডাস্ট্রিয়াল লোড আছে, ঠিক আছে। এবং ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে দেখো এই কলামে। এর অর্থ হলো যে দেখো এখানে দেওয়া আছে 0.8 ডিউরিং নাইট, 0.2 ডিউরিং ডে। এর অর্থ হলো এই লাইটিং যে লোড আছে, এই লোডটা 80% টাইম রাতে চলে, আর 20% টাইম ডে টাইমে চলে, দিনে চলে, ঠিক আছে। তো সিমিলারলি এই কলামে যে ভ্যালু আছে, মানে সেকেন্ড রোতে যে ভ্যালু আছে, এবং এখানে ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে 0.4, 0.5 বোথ ডিউরিং ডে এন্ড নাইট। তার মানে কি এটা 50% সময় দিনে চলে, 50% সময় রাতে চলে। এখানে সিমিলার ওয়েতে ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে, এটা দিনে বেশি চলে, রাতে কম চলে, ঠিক আছে। 90% এন্ড 10% দেওয়া আছে রেসপেক্টিভলি। তাহলে আমি যদি রাত এবং দিনে লোড কত, অ্যাকচুয়াল লোড কত, এটা বের করতে চাই, তাহলে আমার যে লোড কানেক্টেড লোড আছে এটাকে যদি ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু করেসপন্ডিং আমি অ্যাকচুয়াল লোড পেয়ে যাব। খেয়াল করো আমার কথা, যে আমার যে কানেক্টেড লোড আছে, যে লোড দিয়ে আছে, একে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, করেসপন্ডিং ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে, দিনের ক্ষেত্রে দিনেরটা দিয়ে মাল্টিপ্লাই করব, নাইটে যেটা চলতেছে নাইটেরটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে অ্যাকচুয়াল লোড পাবো ডে টাইমে কত, অ্যাকচুয়াল লোড পাবো নাইট টাইমে কত। ফর এক্সাম্পল 210 কে যদি আমি 0.8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কত পাচ্ছি? কত পাচ্ছি? 168. 168। তার মানে এটা অ্যাকচুয়াল লোড ডিউরিং নাইট,
সিমিলারলি 210 কে যদি আমি 0.2 দিয়ে মাল্টিপ্লাই করি আমি 42 পাচ্ছি, 42 কিলোওয়াট পাচ্ছি। তো এটা হলো অ্যাকচুয়াল লোড ডিউরিং ডে। সিমিলার ওয়েতে প্রতিটা টেবিল আমি কমপ্লিট করেছি। তাহলে আমার ডে লোড এবং নাইট লোড এটাকে আলাদা করে ফেলেছি। আলাদা করলে আমি দেখতে পাচ্ছি যে ডেতে চলে তোমার ডেতে লোড ডিমান্ড যেটা সেটা হলো যে 255 কিলোওয়াট, আর নাইটে লোড ডিমান্ড যেটা সেটা হলো যে 221 কিলোওয়াট। তাহলে এখন আমাকে বলো যে এই লোডকে ড্রাইভ করার জন্য যদি মানে এই লোডকে কানেকশন দেওয়ার জন্য যে মানে ট্রান্সফরমার মানে আমাদের যে ট্রান্সফরমার থেকে সাপ্লাইটা যাবে, তো এখানে তো ট্রান্সফরমার ক্যাপাবল হবে এই লোডটাকে ক্যারি করার জন্য, এই ধরনের একটা ট্রান্সফরমার মানে কোনটা ধরে আমি মানে এখানে দুই ধরনের লোড পেয়েছি, একটা পাচ্ছি 255 আর একটা 221। তাহলে ট্রান্সফরমারটা সিলেক্ট করবো কি ম্যাক্সিমাম ধরে না মিনিমাম ধরে? প্রসিডিউরটা কি? ম্যাক্সিমাম ধরে। ম্যাক্সিমাম ধরে ট্রান্সফরমার রেটিংটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে ম্যাক্সিমাম আছে কত? 255 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এটা ধরে মানে ডে টাইমের যে লোড আছে এটা ধরে আমরা ফর দিস পার্টিকুলার প্রবলেম আমরা এটা ধরে ট্রান্সফরমারের রেটিং শুড বি সিলেক্টেড। তো এখন যদি 255 কিলোওয়াট থাকে আমার, কিলোওয়াট কিন্তু এটা, ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমি তোমার কেভিএ রেটিং মানে ট্রান্সফরমারকে তো ডিফাইন ট্রান্সফরমার রেটিং কে ডিফাইন করা হয় কিসে? কেভিএ তে, কিলো ভোল্ট এম্পিয়ার। তো ট্রান্সফরমারকে রেটিং কে এক্সপ্রেস করা হয় কেভিএ তে। তো এখান থেকে যদি আমি কেভিএ রেটিং বের করতে চাই তাহলে আমি যদি একে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দেই, হ্যাঁ এখানে কিলোওয়াট আছে, একে যদি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো? কিলো ভোল্ট এম্পিয়ার। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমরা ধরে নিচ্ছি, পাওয়ার ফ্যাক্টর দেয়া না থাকলে ধরে নিতে হবে। তো এখানে আমরা 0.8 পাওয়ার ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছি। ধরে নিলে আমরা কি এত কেভিএ রেটিং পেয়ে যাচ্ছি ট্রান্সফরমারের। যে কেভিএ রেটিংটা পাচ্ছি এখানে কত? 318, 318.75 কেভিএ রেটিং পাচ্ছি ট্রান্সফরমারের। আচ্ছা এখন দেখো যে বাজারে যে ট্রান্সফরমার গুলো পাওয়া যায় এগুলো কিছু সাম স্পেসিফিক ভ্যালুর হয়, যে এরকম মানে যে তোমার যে ফ্র্যাকশনাল ভ্যালু এই ধরনের তো আর হয় না, দেখা যায় যে 350 কেভিএ পাচ্ছ, 500 কেভিএ পাচ্ছ, এরকম পাচ্ছ। যার কারণে এর ক্লোজেস্ট যে ভ্যালু, নিয়ারেস্ট যে ভ্যালু এটা আমরা সিলেক্ট করব। যেমন ফর এক্সাম্পল এই প্রবলেমের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমারের রেটিং যদি সিলেক্ট করি তাহলে আমি নিব 350 কেভিএ ক্যাপাসিটির ট্রান্সফরমার। এটা এর কারণ হলো, এর কারণটা কি? কারণ এই ধরনের রেটিং যদি আমরা সিলেক্ট করি কি সুবিধা পাবো? কেউ একজন বলো আমাকে কি সুবিধা পাবো এখান থেকে? মানে এখানে যে ভ্যালুটা পাচ্ছি তার চেয়ে বেশি রেটিং আমি নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমার সুবিধাটা কি হবে? স্যার লোড যদি কখনো বেড়ে হচ্ছে স্যার তাহলে লো ক্যাপ মানে সাপোর্ট দিতে পারবে। হ্যাঁ, ফিউচার এক্সটেনশন বা ফিউচার ইনক্রিজ অফ লোডকে সাপোর্ট দিতে পারবে, কারণ আমাদের সিস্টেমের লোড কি অলওয়েজ চেঞ্জিং। আমরা আমাদের ডিমান্ড বাড়ে, হ্যাঁ ডিমান্ড দেখা যায় যে তোমার বাসা বাড়িতে এখন মনে করো যে তুমি যে লোড গুলো ইউজ করতেছো তার চেয়ে তোমার মনে হতে পারে যে না এটা না, নতুন একটা কিছু বাজারে আসছে এটা কিনবো, ঠিক আছে, তোমার মনে করো এখন রেফ্রিজারেটর আছে, কয়েকদিন পরে তুমি চাইলে যে মাইক্রোওয়েভ ওভেন কিনতে, কয়েকদিন পরে অন্য একটা লোড কিনবা, ঠিক আছে, যেমন তুমি গিজার লাগাবা, তো তখন কি লোড ডিমান্ড বাড়তে পারে। তো যার কারণে তোমাকে সিলেক্ট করতে হবে এইভাবে, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু আমি কেভিএ রেটিং জানি, তো কেভিএ রেটিং থেকে তো আমরা ইজিলি এখন যেহেতু আমি ওআরএস সাইজ ক্যালকুলেশন করব, ট্রান্সফরমার রেটিং আমি সিলেক্ট করে ফেলেছি। তোমার প্রবলেমে দুইটা কোশ্চেন ছিল, একটা হলো যে ট্রান্সফরমার রেটিং সিলেক্ট করতে হবে, আরেকটা হলো ট্রান্সফরমার সাইজ সিলেক্ট করতে হবে আর কি, আরেকটা হলো যে তোমার কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করতে হবে। ট্রান্সফরমারের সাইজ আমি সিলেক্ট করে ফেলেছি, এখন কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করব। কন্ডাক্টরের সাইজ সিলেক্ট করতে গেলে ফার্স্ট স্টেপ কি? আমাকে কি বের করতে হবে? ফার্স্ট স্টেপ কি? কারেন্ট বের করতে হবে। তাহলে আমি জানি যে আমার কেভিএ রেটিং হলো এটা, তাহলে কেভিএ যদি এটা হয় তাহলে এখান থেকে আমি 11 কেভি সিস্টেম, তাহলে আমি কারেন্ট এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো বেসড অন দ্য বেসিক ইকুয়েশন। তাহলে আমি 18.37 এম্পিয়ার কারেন্ট পাচ্ছি। এখন এর উপর বেস করে কিন্তু আমি তোমার কন্ডাক্টর সিলেক্ট করব ডেটা টেবিল থেকে। আচ্ছা এবার আসো তো পারমিসিবল ভোল্টেজ ড্রপ, যেমন ফর এক্সাম্পল 11 কেভি লাইন হাই টেনশন কেবল, সো আমি এখান থেকে কনসিডার করতেছি 12.5%। তো এটা জাস্ট এই ভ্যালুটা এক্সিট করে যায় কিনা এটাও দেখতে হবে আর কি। এগুলো আগের প্রবলেমগুলোতে আমি জাস্ট বলেছি একটু তোমাদেরকে। তাহলে 18.37 এম্পিয়ার এটা হলো আমার কারেন্ট, ঠিক আছে। তো 18.37 এম্পিয়ার ক্যারি করতে হবে এরকম একটা কন্ডাক্টর আমি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য আমাকে ডাটা টেবিল দেখতে হবে, ঠিক আছে। তো এই ডাটা টেবিল থেকে দেখো যে আমরা একটা কন্ডাক্টরকে সিলেক্ট করব। তো এই ডাটা টেবিলে তুমি 30 ডিগ্রি টেম্পারেচারে দেখবা, ঠিক আছে। 30 ডিগ্রি টেম্পারেচারের জন্য ডাটাগুলো দেখো, ঠিক আছে। এখানে বিভিন্ন কন্ডাক্টর আছে, বিভিন্ন প্রাণীর নাম দিয়ে কন্ডাক্টর গুলো দেওয়া আছে। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি দেখো যে কোন কেবলটা তুমি সিলেক্ট করবা, আমাকে বলো কোনটা সিলেক্ট করবা। তোমার কারেন্ট রেটিং হলো 18.37 এম্পিয়ার। প্রথমটা।
প্রথমটা সিলেক্ট করবো, তাহলে প্রথমটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করে এখন দেখবো যে ভোল্টেজ ড্রপটা উইদিন লিমিটে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এই ভোল্টেজ ড্রপ দেখতে গেলে তোমাকে যেটা করতে হবে যে আমার লেন্থ কত দেয়া আছে প্রবলেমে, 5 কিলোমিটার, এই তো। For feeding a substation at a distance of 5 kilometer, which has to feed the following connected LD load. তো 5 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, লেন্থ হয়, তাহলে আমি এখান থেকে ইম্পিডেন্সটা দেখে নিব কত। তো এই প্রবলেমের ক্ষেত্রে দেখো এসিএসআর কন্ডাক্টরের জন্য তোমার রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স দুইটাই দেওয়া আছে। তো রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর এবং ইম্পিডেন্স, হ্যাঁ, রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স জানা থাকলে আমরা ইম্পিডেন্স বের করতে পারি। তো ইম্পিডেন্স তো এখানে ডাইরেক্টলি দেওয়া আছে, তাহলে এর জন্য তোমার ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া আছে, যার কারণে আমরা ইম্পিডেন্সটা নিব, ঠিক আছে। তো 1.4 ইম্পিডেন্স এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এই প্রবলেমের জন্য 5 কিলোমিটারের জন্য এই ইম্পিডেন্স দেওয়া আছে পার কিলোমিটারে, তাহলে 5 কিলোমিটারের জন্য ইম্পিডেন্স কত এটা বের করতে পারবো না। 1 কিলোমিটারের জন্য তোমার এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা 1 কিলোমিটারের জন্য, তাহলে 5 কিলোমিটারের জন্য কত এটা আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো 5 কিলোমিটারের জন্য ইম্পিডেন্স কত এটা যদি বের করতে পারি, আমি কারেন্ট জানি, তাহলে ইম্পিডেন্স এবং কারেন্ট জানি, যার কারণে আমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা ইম্পিডেন্সের ডাটা জানি, ইম্পিডেন্স আমরা ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে আমরা এই ভোল্টেজ ড্রপটা পাচ্ছি। এখন এই ভোল্টেজ ড্রপটা তোমার পারমিসিবল ভোল্টেজ ড্রপের চেয়ে বেশি না কম, কম, এটা কি উইদিন লিমিটে আছে কিনা? উইদিন লিমিটে আছে। তো যার কারণে আমরা যে কেবলটা সিলেক্ট করেছি, এই কেবলটাকে আমরা এই ওয়্যারিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো কি সবাই? সিলেকশন প্রসিডিউরে যদি আমি সামারাইজ করি, আরেকটু আমি সামারাইজ করি যদি, তাহলে তোমাকে দেখতে হবে তোমার লোড ডিমান্ড কত, ম্যাক্সিমাম ডিমান্ডটা কত। ম্যাক্সিমাম ডিমান্ডটার উপর বেস করে তুমি ট্রান্সফরমার রেটিংটা সিলেক্ট করবা, ফার্স্ট স্টেপ। তাহলে ট্রান্সফরমার রেটিংটা সিলেক্ট হয়ে গেলে, ট্রান্সফরমার সিলেকশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই ট্রান্সফরমারের যে রেটিং আছে, সাইজ আছে, এই সাইজের উপর বেস করে তুমি ওখানে দেখবা যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। এই কারেন্ট ওয়ান্স তুমি কারেন্ট পেয়ে যাচ্ছ, কারেন্ট পেয়ে গেলে তুমি ডাটা টেবিল থেকে তুমি কোন কন্ডাক্টরটা ইউজ করবা সেটা সিলেক্ট করবা। তো কন্ডাক্টরটা সিলেক্ট করার পর তুমি দেখবা যে পারমিসিবল ভোল্টেজ ড্রপ তোমার কত হতে পারবে, এবং ওইখান থেকে ওই করেসপন্ডিং কেবলের যে ইম্পিডেন্স আছে, এই ইম্পিডেন্স থেকে তুমি ওই ইম্পিডেন্সের ভ্যালু ইউজ করে তুমি কত লেংথের জন্য এটাকে রান করতে চাচ্ছ, ওই লেংথের ইম্পিডেন্সটা কত এটা বের করবা। এটা বের করলে ওইখান থেকে ভোল্টেজ ড্রপ তুমি ক্যালকুলেট করতে পারবা, যেহেতু তুমি কারেন্ট জানো। তাহলে ওই ভোল্টেজ ড্রপ, দুইটা ভোল্টেজ ড্রপ কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে এরা যদি এই ভোল্টেজ ড্রপটা যদি পারমিসিবল লিমিটের ভিতরে থাকে, তাহলে আমরা বলবো যে না, আমি যে কেবলটা সিলেক্ট করেছি এটা কারেক্ট। দিস ইজ দ্য প্রসিডিউর, ঠিক আছে। তো সবাই বুঝতে পেরেছো কিনা? এনি কোয়েশ্চেন? স্যার কিছু বলবেন? না, আমার কিছু বলার নাই, তুমি ওই শুরু করে দাও পরীক্ষা। পরীক্ষাতে তোমাদের কি হয়েছে কি, একটা প্রবলেম দিয়েছি, আমার ধারণা আমি প্রবলেমটা তো সিম্পল দিয়েছি, এবং তোমাকে ডাটা আমি টেবিলটা আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ওই যে তুমি এসিএসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স বলছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্টুডেন্টদের আমি মনে করাইতে পারি যে ওরা যখন গেট থেকে কুয়েটের মধ্যে ইন করে, মাথার উপর কি দেখে? ওদের কি কোনো আইডিয়া আছে? একটা ওভারহেড লাইন আছে না, মাথার উপর চলে গেছে? জি স্যার। তো ওটা কি খেয়াল করে দেখছো উপরের দিকে তাকায়ে? জি স্যার, এটাই স্যার ওই যে ট্রান্সমিশন এসটি ট্রান্সমিশন লাইন চলে গেছে, তাই না? জি স্যার। ওই কন্ডাক্টর দেখলেই তো বোঝা যাচ্ছে এটা কি অ্যালুমিনিয়ামের না? জি স্যার, সিলভার কালারের। হ্যাঁ, ওইটাই হচ্ছে এসিএসআর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। বিশেষ করে রাস্তাঘাটেও আমরা পোলের মাথায় মাথায় দেখি না, 3 ফেজ, এইগুলোই। এইটুকুই আমার, আর কিছু না, ওদেরকে ওই জানাই দেওয়ার জন্য আর কিছু। আচ্ছা আচ্ছা, ওই স্টিল রেইনফোর্সটা ইউজ করে, মানে স্টিল একটা ভেতরে একটা স্টিলের কন্ডাক্টর ইউজ করে, এতে সুবিধা হয় যে তোমার স্ট্রেংথ বাড়ে আর কি, স্ট্রেংথ বাড়ানোর জন্য। তো দেখা যায় যে আবার এটা এরকম হতে পারে, যেমন 42/7 হতে পারে। যদি 42/7 লিখি, তাহলে 42টা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, 7টা হলো স্টিলের কন্ডাক্টর, এটা মিন করবে, ঠিক আছে। তো এটা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তোমার ওভারহেড লাইনে আমরা ইউজ করি। আচ্ছা, এনিওয়ে, সো এখন আমি তোমাদের কুইজ নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, যে আমি কিছুক্ষণের ভিতরে কোশ্চেনটা রিলিজ করব। কোশ্চেনটা রিলিজ করলে তোমরা দেখবা যে ডাটা টেবিল দেয়া আছে,
তোমার ওই প্রবলেমটা সলভ করার জন্য ওইখানে ডাটা টেবিল দেওয়া আছে এবং কিছু কোশ্চেন দেওয়া আছে। তো তোমরা ক্যালকুলেট করে ভ্যালুগুলো সিলেক্ট করবা। আমি কোশ্চেনটা দিয়েছি এমন ভাবে যে ওখানে তোমরা ভ্যালু সিলেক্ট করতে পারবা। মানে অন্যান্য দিন যেরকম কোশ্চেন মানে তুমি আনসার দাও, কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন যেভাবে আনসার দাও, কয়েকটা আনসার দেওয়া থাকে, তুমি একটা আনসারকে সিলেক্ট করো, ঠিক ওইভাবেই করতে পারবা। তোমাদের জন্য খুবই সুবিধা হবে। আমার কাছে মনে হয়েছে যে কোশ্চেনটা এইভাবে করলে, যার কারণে এইভাবে করেছি। আমি অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাসাইন করে দেওয়ার পরে একটা প্রবলেম যেহেতু দিচ্ছি, আমার মনে হয় 5 মিনিট টাইম দিলে এনাফ। তারপর তোমাদেরকে আমি 1 মিনিট বেশি দিচ্ছি, 6 মিনিট টাইম দিই। 6 মিনিট দিব না আরো বেশি দিব? 6 মিনিট এনাফ। আচ্ছা, লেটে কেউ জিএলে তো আমরা গ্রহণ করতেছি, তাই না? 2-1 তো লেটে দিচ্ছে, তাই না? তাহলে আমি একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে রাখতেছি, 11:05 দিই। এখন 10:57 বাজে, 11:05 দিই। তো এই কুইজটা দেওয়ার পরে যার শেষ হয়ে যাবে তারা তোমরা লগ আউট করতে পারো, কারণ যেহেতু এরপরে তোমাদের একটা ক্লাস আছে। তোমাদের যদি কারো ব্রেক দরকার পড়ে, কেউ যদি মানে একটু রেস্ট নিতে চাও, তাহলে নিতে পারবা আর কি। তো সমস্যা নেই, আমাদেরকে বলতে হবে না, তোমরা বের হতে পারবা ইচ্ছা করলে। তো এনিওয়ে, সো আমি টাইমটা অ্যাসাইন করে দিয়েছি এবং অ্যাজ ওয়েল এজ আমি তোমাদেরকে কোশ্চেনটা অ্যাসাইন করছি। তোমরা দেখো যে কোশ্চেনটা পাচ্ছ কিনা। অল স্টুডেন্ট ওকে। কুইজ 4 লেখা একটা কোশ্চেন আমি অ্যাসাইন করেছি গুগল ক্লাসরুমে সব স্টুডেন্টকে। তোমরা দেখো কোশ্চেনটা পাচ্ছ কিনা, কোশ্চেনটা পেয়েছো কিনা। কেউ পেলে আমাকে জানাবা। সবাই কি রিসিভ করেছো? জি স্যার, পাইছি স্যার। ভেরি গুড, ঠিক আছে, তাহলে স্টার্ট করো। তাহলে তোমরা এক্সামটা দিয়ে দাও। খুবই সিম্পল একটা প্রবলেম, আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। এই প্রবলেমটা সলভ করতে গেলে যে ডাটাগুলো লাগবে সবই দেওয়া আছে, এবং আমি ক্লাস লেকচারে যা বলেছি তার বাইরে কিছু নেই ওইখানে কোশ্চেনে। খুব সিম্পল। তোমাদের টোটাল মার্ক হলো 6। 3টা কোশ্চেন দেওয়া আছে, একটা প্রবলেম সলভ করে 3টা কোশ্চেনের আনসার দিবা। ভেরি সিম্পল।